গল্পটি হাই স্কুল পড়ুয়া এই মেয়েটিকে ঘিরে, যার নাম হলো সঙা। সঙা ছোটবেলা থেকেই আত্মাদেরকে দেখতে পেত, যার কারণে সে বড় হয়ে শামান বা ভূতের ডক্টর হয়ে যায়। একবার একজন ভালো আত্মা তাকে এমন একটি বর দিয়েছিল যাতে করে সে দেখতে পেত মানুষ ঠিক কতদিন বাঁচবে। স্কুল আর তার কাজ নিয়ে সে ভালোই ছিল, কিন্তু ঝামেলা বাঁধে যখন সে হঠাৎ করেই একটি ছেলের প্রেমে পড়ে যায় যে মাত্র আর 21 দিন বাঁচবে। কিন্তু সঙা এতেও হাল ছাড়ে না। সে ঠিক করে সে তার ভালোবাসার মানুষটিকে যেভাবেই হোক বাঁচাবেই। 2025 সালে মুক্তি পাওয়া ফ্যান্টাসি রোমান্টিক জনরার কোরিয়ান ড্রামা হেড ওভার হিলস। তো চলো দেখা যাক সঙা তার ভালোবাসার মানুষটিকে বাঁচাতে পারে কিনা। গল্পের শুরুতেই আমরা এক ব্যক্তিকে দেখতে পাই যার উপরে খারাপ আত্মা ভর করেছিল, আর সেখানে ভূত তাড়ানোর রিচুয়াল শুরু হতে যাচ্ছিল। আর এখানে আমরা গল্পের প্রধান ক্যারেক্টার সঙাকে দেখি। সে তখন বিভিন্ন অঙ্গভঙ্গি করে লোকটির শরীর থেকে আত্মাটা বের করার চেষ্টা করতে থাকে। সে সারা রাত ডান্স করতে করতে সকাল হয়ে যায়, কিন্তু আত্মাটা এখনো লোকটির শরীর ছাড়তে চায় না। সঙা তখন আবারও তন্ত্রমন্ত্র পড়তে থাকে, আর তখনই সঙার ঘড়িতে একটি অ্যালার্ম বাজে। সে দেখে 7:30 বেজে গেছে। সে আত্মাটিকে বলে 10 মিনিটের মধ্যে লোকটির শরীর ছেড়ে দিতে, কারণ তার তাড়া আছে, তাকে কোথাও যেতে হবে। কিন্তু আত্মাটি তাকে মারলে তার পোশাক খুলে যায়। আর তখনই সবাই এটা দেখে অবাক হয় যে সঙা আসলে একজন হাই স্কুল স্টুডেন্ট। সে বলে, আজকে আমার মিড টার্ম পরীক্ষা, যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কি এর দায়ভার তুমি নিবে? তুমি তাড়াতাড়ি যাবে কিনা বলো। সে যেতে না চাইলে আর উপায় না পেয়ে সঙা রিচুয়াল ছেড়ে দৌড়ে চলে যায়। আর সে স্কুলের বাস ধরার চেষ্টা করে, কিন্তু সে বাস মিস করে ফেলে। সামনে সাইকেল দেখে সে সাইকেলে করে তাড়াতাড়ি স্কুলে চলে আসে। লেট হয়ে যাওয়ায় সে দেওয়াল টপকে স্কুলের ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পড়ে যেতে নিলে তার বেস্ট ফ্রেন্ড জিহো তাকে ধরে ফেলে। সে বলে, তুমি এখানে কি করছো? জিহো বলে, তোমার জন্য অপেক্ষা করছিলাম, কারণ তুমি না আসলে আমাকে ক্লাসে লাস্ট হতে হবে। তুমি আছো বলেই তো আমি সেকেন্ড লাস্ট হই। আর এতে আমরা বুঝতে পারি যে সঙা আসলে পড়াশোনায় খুবই খারাপ। আর এরপর পরীক্ষা শুরু হয়, কিন্তু সঙার পরীক্ষা একদমই খারাপ হয়। এজন্য সে জিহোকে বলে, মনে হচ্ছে আমি ফুয়ে কলেজে যেতে পারবো না। জিহো বলে, তোমার জিপি অনুযায়ী তুমি শুধু মিডল স্কুলে যেতে পারবে। সঙা বলে, চুপ করো, আমাকে সেখানে যেতেই হবে। আজকে আমি কোথাও যাব না, কোনো কাজ করব না, শুধুমাত্র পড়াশোনা করব। এটা সে তার বাড়ির কেয়ারটেকার আন্টিকে মেসেজ করে বলে দেয়। সঙা ক্লাসে শুয়েছিল, আর তখন তাদের ক্লাসের প্রেসিডেন্ট কিম ওয়াশরুমে চলে যায়। আর তখনই সে এখানে একটি আত্মাকে দেখতে পায়, যেটা ওয়াটার ঘোস্ট ছিল। এই দেখে ভয়ে ক্লাস এসে সে বলে যে সে ওয়াশরুমে পানিওয়ালা ভূত দেখেছে, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না। তখন সঙাও ঘুমিয়ে স্বপ্নে একটি বাচ্চাকে দেখছিল, যার সাথেকার আত্মাটা তাকে একটি পুতুল দিয়েছিল, আর তাকে বর বা আশীর্বাদ দিয়েছিল যে যেই মানুষের কাছে খুব বেশি সময় নেই তারা তার সামনে উল্টোভাবে উপস্থিত হবে। আর এরপর সে বাড়ি চলে আসে। আর আমরা দেখতে পাই সেখানে ইতিমধ্যেই অনেক মানুষজন হাজির হয়েছিল তাদের সমস্যা নিয়ে। তখন তার স্পিরিট মাদার তাকে বলে, তুমি লেট করে ফেলেছো। আর এরপর সে বলে, রিচুয়ালের মাঝখান থেকে তুমি কিভাবে চলে যেতে পারো? সঙা বলে, আমি হার মেনে চলে যাইনি, আমি আর কি করতে পারতাম? আমি কলেজে যেতে চাই, 4 বছরের কোর্সে। মাদার বলে, কি কোর্স করবে, আর কোর্সের পরে কি করবে? কিন্তু সঙা কোনো উত্তর দিতে পারে না, কারণ তার কোনো ফিউচার প্ল্যান নেই। এজন্য মাদার বলে, তোমার জন্য শামান হওয়াই ঠিক হবে, কলেজ তোমার জন্য বেকার জিনিস। আর শামান মানে হলো স্পিরিচুয়াল ডক্টর বা আত্মার ডাক্তার, মানে কবিরাজ বলতে পারো। তো সে বলে, আমি কলেজের ফেস্টিভ্যালে যেতে চাই, ক্যাম্পাসে বন্ধুদের সাথে আনন্দ করতে চাই, এটাই আমার স্বপ্ন। আমার অনেক ভালো লাগে যখন কেউ আমাকে স্টুডেন্ট বলে। আমি জানি বাস্তবে আমি একজন শামান, কিন্তু স্টুডেন্ট ভেবে নিজেকে গর্বিত মনে হয়। কিন্তু আমি এটাও জানি যে সাধারণ একটা জীবনযাপন করা আমার জন্য অসম্ভব। আমার এই স্বপ্ন কখনোই পূরণ হবার নয়। আর তার এইসব কথা শুনে স্পিরিট মাদার তাকে কলেজে যাওয়ার পারমিশন দিয়ে দেয়, আর তার কাজে ছাড় দিতে চায়, কারণ সে সঙাকে অনেক ভালোবাসতো। আর এরপর সে তার কাজে যায়। আর সঙা কিন্তু রাতের বেলাতেই এই কাজটা করত, কারণ দিনের বেলায় সে স্কুলে থাকতো। একের পর এক মানুষ এসে তাকে তাদের সমস্যার কথা বলতে থাকে, বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা।
আর আমরা দেখি সঙা মুখে মাস্ক লাগিয়ে রেখেছিল, কারণ সে কাউকে জানাতে চায় না যে সে আসলে একজন শামান। আর এরপর সে তার ক্লায়েন্টদেরকে বিভিন্ন আদেশ উপদেশ দিতে থাকে আর মনে মনে বলে মানুষ যখন জীবনে তার কাঙ্ক্ষিত জিনিসটি পায় না তখনই সে হতাশ হয়ে যায় আর হিংসার কারণে তারা বিরক্ত হতে থাকে। কিন্তু জানি না তারা তাদের কাছে যেটা আছে সেটা নিয়েই কেন খুশি থাকে না। যাই হোক, এরপর তার কাছে একটি মেয়ে আসে, তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছিল। সঙা তাকে বলে এটা দেখে প্রেম করা উচিত নয় যে সে তোমাকে কতটা ভালোবাসে। সে বলে তাহলে কি দেখে প্রেম করা উচিত? সঙা বলে চেহারা দেখে। প্রেম করলে সুন্দর কারো সাথেই করা উচিত, কারণ সে তোমাকে অপছন্দ করলেও তার চেহারা একই থাকবে। আর অসুন্দর হলেই যে কেউ তোমাকে সত্যিই ভালোবাসবে এর কোনো গ্যারান্টি নেই। মেয়েটি বলে তুমি কখনো প্রেম করনি তাই না, এই জন্য এইসব বলছো। সে সত্যিই আজ পর্যন্ত কাউকে ডেট করেনি। জিহোকে বলে ফিলিং দিয়ে কি হবে, সেটা কি দেখা যায়? যেটা দেখা যায় সেটার উপরে আমাদের ফোকাস করা উচিত। তাই গুড লুকিং কারোর সাথে প্রেম করাটাই বুদ্ধিমানের কাজ। জিহো বলে মনে করো একটা হ্যান্ডসাম ছেলে আছে কিন্তু সে মার্ডারার, তাহলে কি চলবে? সঙা বলে না, তোমার উদাহরণটা ভালো ছিল। জিহো বলে এর মানে লুকের চেয়েও বড় কিছু চাই। তুমি বলো লুক ছাড়া আর তোমার কি চাই? তখন সঙা বলে আমার ভালোবাসাটা একটু অন্যরকম। মনে করো অচেনা কেউ রাস্তায় বসে কান্না করছে, আর আমি চাই আমার ভালোবাসার মানুষটি এমন হোক যে কিনা রাস্তায় বসে কান্না করা মানুষটিকে এসে সান্ত্বনা দিবে। সঙা আসলে তার নিজের কথাই বলছিল। ছোটবেলায় রাস্তার ধারে বসে কান্না করলে কেউ তাকে এসে একটু সান্ত্বনা দেয়নি, যে কষ্টটা সে আজও বয়ে বেড়াচ্ছে। জিহো বলে ব্যাপারটা কঠিন, অচেনা কাউকে কেউ কিভাবে সান্ত্বনা দিতে যাবে? জিহো তখন বলে মনে হচ্ছে আমাকেই কান্না করা কোনো মেয়েকে সান্ত্বনা দিতে হবে, আর আমি দেখতেও তো হ্যান্ডসাম তাই না? সঙা বলে একদম না। এই বলে তাকে ইগনোর করে চলে যায়। এরপর রাতে সে আবারও তার ক্লায়েন্টদেরকে দেখছিল, আর তখনই সেখানে একটি ছেলে আসে যে এই গল্পের মেল লিড ক্যারেক্টার। তার নাম হলো গিওনু। সে অনেকটা হ্যান্ডসাম ছিল, আর তাকে দেখে তো সঙা একদম ক্রাশ খেয়ে যায়, কারণ এরকম গুড লুকিং ছেলের সাথেই তো সে প্রেম করতে চায়। কিন্তু সঙা তখন দেখে যে গিওনু তার দিকে উল্টো হয়ে হেঁটে আসছে, যার অর্থ গিওনু খুব শীঘ্রই মারা যেতে চলেছে। গিওনুর দাদি বলে আমার নাতির জীবনে একটার পর একটা বিপদ লেগেই থাকে। সে কিছুদিন আগেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তাকে আপনি এমন একটি তাবিজ দেন যেটার মাধ্যমে সে নিরাপদে থাকবে। সঙা মনে মনে বলে এত হ্যান্ডসাম একটা ছেলেকে কিছুতেই মরতে দেওয়া যাবে না, কিন্তু তার হাতে আর সর্বোচ্চ 21 দিন আছে। আমি এখন কি করব? সে তখন গিওনুকে তার দিকে তাকাতে বলে আর বলে মনে করো একজন অচেনা ব্যক্তি রাস্তায় বসে কান্না করছে, তাহলে তুমি কি করবে? গিওনু বলে আমি তার কাছে যাব আর তার পাশেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না সে কান্না থামাচ্ছে। সঙা বলে তাকে সান্ত্বনা দিবে না? সে বলে তার সম্পর্কে কিছু না জেনে সান্ত্বনা কিভাবে দিব? আমি মুখে কিছু বলবো না, কিন্তু তাকে না চেনেও আমি তার পাশে দাঁড়িয়ে সাইলেন্টলি সান্ত্বনা দিব। আর এই কথাই তো সঙা পুরোপুরি ফিদা হয়ে যায় আর বলে তুমি পাশ হয়ে গেছো, আমি তোমাকে বাঁচাবই। তোমার উপরে যত কালো নজর আছে সব দূর করতে আমার যা যা করতে হয় আমি করব। তার স্পিরিট মাদার এই সব শুনে বলে তুমি তাকে কিভাবে বাঁচাবে? মনে নেই এর আগের বার একটি খারাপ আত্মাকে মারতে গিয়ে তুমি নিজেই মরতে মরতে বেঁচে গেছিলে? তোমার উপরে অনেক খারাপ আত্মার বদ নজর আছে, তারা সব সময় তোমার ক্ষতি করার চেষ্টা করতে থাকে, তাই এই সব থেকে দূরে থাকো। স্পিরিট মাদার তাকে আরো বলে সে উল্টো হয়ে হেঁটে এসেছে, এর মানে তার হাতে আর বেশি সময় নেই। তাকে বাঁচাতে হলে তোমার নিজের জীবনকে বিপদে ফেলতে হবে। সঙা বলে আমি পারবো, কিন্তু আমার আপনার সাহায্য লাগবে। সে বলে তোমাকে তার আশেপাশে থাকা সমস্ত খারাপ শক্তির সাথে লড়াই করতে হবে। আমার শক্তির মাধ্যমে আমি একা তাদের সাথে লড়াই করতে পারবো না। সঙা বলে যদি আমরা একসাথে করি তাহলে আমরা এটা পারবো, আর আমাকে এটা পারতেই হবে, কারণ আমি ওই ছেলেটিকে ভালোবেসে ফেলেছি। যা শুনে স্পিরিট মাদার তো অবাক হয়ে যায়। পরদিন সে মন খারাপ করে ক্লাসে শুয়েছিল, আর তখন টিচার সবাইকে বলে যে তাদের ক্লাসে একজন নতুন স্টুডেন্ট ট্রান্সফার হয়ে এসেছে। আর তখন আমরা দেখতে পাই যে এটা গিওনু। তাকে দেখে তো ক্লাসের সব মেয়েরা ক্রাশ খেয়ে যায়, আর সঙা তাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যায়। টিচার বলে দাঁড়িয়ে কেন গেলে? তুমি কি তাকে চেনো? সঙা বলে না। টিচার বলে তাহলে দাঁড়িয়ে কেন আছো? এমনিতে তো তুমি সারাদিন ক্লাসে শুয়েই থাকো, আর হ্যান্ডসাম স্টুডেন্টকে দেখে দাঁড়িয়ে গেছো। যা শুনে সবাই হাসতে থাকে, আর ক্লাসের হেরি নামের একটি মেয়ে সঙাকে
ছেলে পাগল বলে। গিওনু তখন সঙ্গাকে অপমান হতে দেখে বলে, আমি তাকে চিনি, আমাদের আগেও দেখা হয়েছিল। যা শুনে সঙ্গা অবাক হয়ে যায়। সে মনে করে সে হয়তো তাকে চিনে ফেলেছে, যে সে আসলে একজন শামান। কিন্তু ক্লাসের পর গিওনু তাকে বলে, আমি তোমাকে কখনোই দেখিনি, সকালে যা হয়েছে সেটা ভুলে যাও। সঙ্গা মনে মনে বলে, এর মানে সে আমাকে চিনতে পারেনি, আর না চিনেও আমাকে চেনার নাটক করে আমাকে এম্বারাস হওয়া থেকে বাঁচিয়েছিল। এই ভেবে সে খুশি হয়ে যায়। যাওয়ার সময় জিহোর কথায় বুঝতে পারি যে জিহো তার সামানের কাজ করার ব্যাপারে জানে। সে বলে, তোমার তাকে হ্যান্ডসাম মনে হয়, কিন্তু আমার তো একদমই মনে হয় না, আর তুমি তো বলেছিলে যে সে খুব শীঘ্রই মারা যেতে চলেছে। সঙ্গা বলে, যাই হয়ে যাক না কেন আমি তাকে মরতে দিব না। তখনই সেখানে হেরিয়ে এসে জিহোকে তার সাথে লাইব্রেরিতে যেতে বলে, আর সঙ্গাকেও সরি বলে ক্লাসে তাকে ছেলে পাগল বলার জন্য। এরপর সে চলে আসে আর যাওয়ার পথে গিওনুর কথা ভাবতে থাকে। আর এই দিকে গিওনু মাঠের কোনায় দাঁড়িয়ে আর্চারি প্র্যাকটিস করা দেখছিল, আর সে তার নিজের আর্চারি প্র্যাকটিস করার কথা ভাবছিল। বাড়ি ফেরার পথে একটি আত্মা সাইনবোর্ডের ওপরে বসেছিল, আর সে জিহোকে দেখেই সেটা ভাঙতে শুরু করে। আর তখনই সেখান দিয়ে সঙ্গা যাচ্ছিল, আর এটা দেখে সে দৌড়ে চলে আসে গিওনুকে বাঁচাতে। কিন্তু উল্টো গিওনুকেই তাকে বাঁচাতে হয়। গিওনুর গলায় চোট পেয়েছিল। সঙ্গা এটা দেখতে চাইলে সে বলে, আরেকজনের সমস্যায় নাক গলানো কি তোমার অভ্যাস? তোমাকে কে বলেছিল আমাকে সাহায্য করতে? এখনই তো তোমার বিপদ হয়ে যেত। তুমি কি ভেবেছ আমাকে বাঁচানোর জন্য তোমাকে থ্যাঙ্কস বলবো? এই বলে সে তাকে ইগনোর করে চলে যায়। এদিকে রাতে ক্লাসে ক্লাস প্রেসিডেন্ট বম আর জিহো বসে পড়ছিল। বম তখন জিহোকে তার সাথে ওয়াশরুমে যেতে বলে, কারণ তার একা ওয়াশরুমে যেতে ভয় লাগছে। জিহো বলে, বেশি পড়াশোনা করে তুমি পাগল হয়ে যাওনি তো? বম বলে, প্লিজ আমার সাথে চলো, আমি জানি তুমি অনেক ভালো, তুমি আমার সাথে যাবে। জিহো বলে, আরে আমি এতটাও ভালো নই যে তোমার সাথে ওয়াশরুমে যাব। আর এরপর সে একাই ওয়াশরুমে চলে যায়। সে অনেক বেশি ভয় পাচ্ছিল, আর আজকেও সে ওই পানির আত্মাটাকে দেখতে পায়। এদিকে বাড়ি এসে সঙ্গা লুকিয়ে আরেকজন শামানের কাছে আসে, যার নাম হলো ফ্লাওয়ার মাস্টার। আর সে কিছুটা হাফ লেডিস ছিল, আমাদের দেশের এডলফ খানের মতো। তো সঙ্গা এখানে তার থেকে তাবিজ নেওয়ার জন্য এসেছিল, কিন্তু ফ্লাওয়ার মাস্টার বলে সে তাকে তাবিজ দিতে পারবে না, কারণ তার স্পিরিট মাদার এটা জেনে গেলে সে তার ক্ষতি করবে। স্পিরিট মাদারের কাছে একটি তলোয়ার আছে, যেটা তার উপরে চালালে তার শরীর অসুস্থ হয়ে পড়বে। কিন্তু সঙ্গা তাকে অনেকগুলো টাকা দিলে সে তাকে কয়েকটি তাবিজ বানিয়ে দেয়। কিন্তু বারবারই সঙ্গা তার লেখাগুলো ফেলে ভালো করে নতুন করে লিখে দিতে বলে। আর এই করে করে সারা রাত পার হয়ে যায়। সকালে স্কুলে আসলে জিহো দেখে বমকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ গতরাতে স্কুলে সে আত্মা দেখতে পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। যা দেখে জিহোর মনে পড়ে বম তাকে বলেছিল যে ওয়াশরুমে সে পানির ভূত দেখেছে। আর সঙ্গা তো খুশি মনে স্কুলে চলে আসে গিওনুকে তাবিজগুলো দিবে বলে, কিন্তু সে ক্লাসে এসেই অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে জিহো তাকে ধরে ফেলে। সঙ্গা বলে, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আর এরপর মেডিকেল রুমে সে ঘুমাতে থাকে। ক্লাসের সব মেয়েরা গিওনুকে ক্যাফেতে যাওয়ার জন্য ইনভাইট করে চিরকুট পাঠাতে থাকে। আর এতে গিওনু বিরক্ত হয়ে সবগুলো চিরকুট ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে সঙ্গা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। সে ছোটবেলায় কান্না করছিল আর বলছিল, আমি আর কখনোই ভূত দেখব না, আমি ভালো মেয়ে হয়ে যাব, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। এই সব বলার সময় সে কান্না করছিল। আর এই দৃশ্য দেখে জিহোর অনেক খারাপ লাগে। আজকে প্রথমবারের মতো তার সঙ্গাকে দেখে অন্যরকম ফিল হয়, ঠিক যেমনটা সঙ্গা তাকে বলেছিল। সে এসে চোখে জলের ঝাপটা দিতে থাকে। আর এরপর সঙ্গার ঘুম ভাঙলে দেখে অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু গিওনুকে তো তাবিজগুলো দেওয়া হয়নি। এই ভেবে সে চিন্তিত হয়ে যায়। রাতে সে ক্লায়েন্ট দেখতে বসলে গিওনুর দাদি সেখানে একাই আসে তাবিজ নিতে, আর বলে এইসব জায়গায় গিওনু একদমই যায় না, আর সেদিনও আমি তাকে অনেক কষ্টে এখানে নিয়ে এসেছিলাম। কিন্তু সঙ্গা বলে এই তাবিজগুলো তখনই কাজ করে যখন ক্লায়েন্ট নিজে এটার ইনস্ট্রাকশন শোনে আর বোঝে। এজন্য তার এখানে আসাটা অনেক জরুরি। তাই গিওনুর দাদি তাকে কল করে সেখানে ডেকে নেয়। আর এইবারে সঙ্গা দেখে গিওনু আসলে পানিতে ডুবে মারা যাবে। সে তাকে বলে, অবস্থা ভালো নয়, আগের থেকেও তোমার দুর্ভোগ আরো বেড়ে গেছে, এই তাবিজগুলো তোমায় সাহায্য করতে পারে। গিওনু তখন বলে,
এইগুলো কত টাকা? সঙ্গা মনে মনে ভাবে ফ্রিতে দিচ্ছে, এটা বলা বোকামি হবে। সে একটা অ্যামাউন্ট বলতেই যাবে, তখনই গিউনো বলে, তোমরা হলে ধোকাবাজ, মানুষের থেকে চালবাজি করে টাকা কামানোই তোমাদের ধান্দা। সঙ্গা বলে, মুখ সামলে কথা বলো। গিউনো বলে, খারাপ ভাগ্যের মানুষের সাথে সব সময় খারাপই হয়। বড় লোকেরা গরিবদের খাবার দেয় ঠিকই, কিন্তু তারা গরিবদের সাথে খাবার খায় না। গরিবদের কাছে তারাই আসে যারা বোকা অথবা চালবাজ। আর মনে হচ্ছে না যে তুমি বোকা, তাই তুমি চালবাজ। সঙ্গা বলে, আমাকে বোকা ভাবো বা চালবাজ, কিন্তু এটাকে শেষ সুযোগ ভেবে আমাকে বিশ্বাস করো, এতে তোমার কোনো ক্ষতি নেই। গিউনো বলে, যদি মেনে নেই তাহলে টাকা নষ্ট করে হয়রানি হব, আর যদি না মানি তাহলে শুধু হয়রানি হব। এই বলে সে তার দাদিকে নিয়ে চলে যায়। কিন্তু সঙ্গা বলে, যে করেই হোক আমি তাবিজ তোমার কাছে দেবই আর তোমাকে বাঁচাবই। পরদিন স্কুলে জিহো সঙ্গাকে বলে ক্লাস প্রেসিডেন্ট বমকেও একটা তাবিজ দিতে, কারণ সে সেদিন বলেছিল ওয়াশরুমে সে ভূত দেখেছে। সঙ্গা বলে এখান থেকে সে দিতে পারবে না, কারণ এগুলো শুধুমাত্র গিউনোর জন্য। আর এরপর সঙ্গা হঠাৎ লক্ষ্য করে যে তাদের স্কুলের দেওয়ালটা ভেজা। সেখানে পানির হাতের ছাপ দেখে তার বমের কথা মনে পড়ে। সে ওটার পিছু পিছু যায় আর বয়েজ ওয়াশরুমে চলে আসে। সে বলে ওয়াটার স্পিরিট কারোর ওপরে হামলা করলে সে পানিতে ডুবে মারা যেতে পারে, আর এই জন্যই হয়তো গিউনোকে পানিতে ডুবে মারা যেতে দেখেছিলাম। এরপর সে ওয়াশরুমে বসলে ওপর থেকে সেই আত্মাটা তার কাছে চলে আসলে সে তার চুলের মুঠি ধরে বলে, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? থাকলে বলো। আর হঠাৎ একটা মেয়ের মুখে এমন কথা শুনে তো ভূতটাই উল্টো ভয় পেয়ে যায়। সঙ্গা তাকে কাবু করে ফেলে আর বলে, তুমি তাদেরকে ভয় দেখাও, এরপর তাদেরকে খেতে চাও, আর এভাবেই তোমরা অশুভ শক্তিতে পরিণত হও। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে মুক্তি দেব, কিন্তু তার আগ পর্যন্ত ছেলেদেরকে বিরক্ত করবে না, আর মেয়েদের ওয়াশরুমে চলে এসো। আর তখনই সেখানে কিছু ছেলেরা চলে আসলে সঙ্গা সেখান থেকে বের হতে পারে না। আর সেখানে গিউনো চলে আসলে ছেলেগুলোর কথা শুনে সঙ্গা বুঝতে পারে যে এখানে গিউনো এসেছে। আর এইদিকে ওই আত্মাটা তার কন্ট্রোল থেকে বেরিয়ে যায় আর গিউনোর উপরে হামলা করে বসে। আর এতে তার অবস্থা খারাপ হয়ে যায় আর সে ফিল করে যেন সে পানিতে ডুবে যাচ্ছে। সঙ্গা ওয়াশরুম থেকে বেরিয়ে একটা পাইপের সাথে তাবিজ লাগিয়ে সেটার পানি ওই আত্মার দিকে ছুটতে থাকে। তারা কেউই তার এমন কাজের মানে বুঝতে পারে না, কারণ তারা কেউ আত্মাটাকে দেখতে পাচ্ছিল না। গিউনো তখন কলের পাইপ বন্ধ করে দেয় আর বলে, তুমি এখানে কি করছো? সঙ্গা আমতা করতে থাকে, কারণ এটা বয়েজ ওয়াশরুম ছিল। আর এরপর টিচার তাদের এমন কাণ্ডের জন্য সবাইকে 7 দিনের স্কুল ক্লিন করার পানিশমেন্ট দেয়। সঙ্গা তাকে বলে, আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমি সেখানে কিছু দেখেছিলাম। গিউনো জানতে চায় সে কি দেখেছিল। সঙ্গা বলতে গিয়েও থেমে যায় আর বলে সে ওখানে তেলাপোকা দেখেছিল আর সেটাকেই তাড়ানোর চেষ্টা করছিল। গিউনো বলে, আমার তো মনে হয় তেলাপোকার থেকেও তুমি আমার জন্য বেশি ক্ষতিকর, তাই তুমি আমার থেকে দূরে থাকবে। এই বলে সে তাকে আবারও ইগনোর করে চলে যায়। তবুও সঙ্গা খুশি হয়ে যায়। আর তখনই সে একটি কুকুরের আওয়াজ শুনতে পায়। স্টোর রুমের কাছে ওই 3টা ছেলে ছিল, কারণ তাদেরকেও পানিশমেন্ট দেওয়া হয়েছিল। আর সেখানে থাকা আত্মা কুকুরটা স্টোর রুমে থাকা আরো একটি আত্মাকে দেখে ঘেউ ঘেউ করছিল, যেটা কেউ শুনতে পায় না। ছেলেটি সিগারেট খেয়ে ফেলে দিলে সে ওটা কার্টুনের উপরে ফেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। আর তখনই সঙ্গা এসে আগুনটা নিভিয়ে দেয়। আর স্টোর রুমে থাকা ওই আত্মাকে দেখে বলে, আমি তোমাকে ভয় পাই না। তার ক্লাসমেট জিনুং এসে বলে, তুমি কার সাথে কথা বলছো? সে বলে, আমি তো তোমার সাথেই কথা বলছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি এখানে আছো। তখন সঙ্গা বলতে থাকে যে সে এখানে সবকিছু পরিষ্কার করতে এসেছে। যা শুনে গিউনো বলতে থাকে, অদ্ভুত একটা মেয়ে। রাতে তার স্পিরিট মাদার তাকে গিউনোর জন্য নতুন করে তাবিজ বানিয়ে এনে দেয় আর বলে এটা সে স্পেশাল ভাবে গিউনোর জন্য বানিয়ে নিয়ে এসেছে, কারণ সঙ্গা গিউনোকে পছন্দ করে। আর এতে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলতে থাকে। পরদিন স্কুল পরিষ্কার করার সময় সঙ্গা বারবার গিউনোকে ঘুরে ঘুরে দেখছিল আর লুকিয়ে তার ফোনটা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে পারে না। এর জন্য জিহো তাকে হেল্প করে আর সে নিজে গিয়ে গিউনোর ফোনটা নিয়ে আসে। আর তখনই ক্লাস 3
টিচার বলে গিওনুর দাদি ক্লাসের সবার জন্য স্ন্যাক নিয়ে এসেছে, যাতে গিওনুর সাথে সবার বন্ধুত্ব হয়। খাবার খাওয়ার পর গিওনুর ফোনের ব্যাক পার্টের মধ্যে তারা তাবিজটা রাখে। আর তখনই সেখানে গিওনুর দাদি এসে বলে এটা তো তার নাতির ফোন, ব্যাক পার্টের পেন্টিংটা সে নিজে করেছিল। এরপর তাকে তারা ফোনটা ফেরত দেয়। এদিকে ক্লাসের ছেলেরা গিওনুকে নিয়ে রিসার্চ করতে থাকে, আর তারা জানতে পারে যে গিওনু আর্চারি ন্যাশনাল টিমে খেলেছিল। সে অনেকবার গোল্ড মেডেলও জিতেছে, যা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। কিন্তু তারা এটাও জানতে পারে যে গিওনুকে কেন এই স্কুলে ট্রান্সফার হতে হলো, কারণ গিওনু আগের স্কুলের হোস্টেলে আগুন লাগিয়ে দিয়েছিল। এই শুনে তারা সবাই ডাবল শকড হয়ে যায়। বাইরে বেরিয়ে জানতে পারে তার ফোনটা তারা তার দাদিকে ফেরত দিয়েছে। এই শুনে সে অবাক হয়ে যায় যে তার ফোন কিভাবে তাদের কাছে গেল, কিন্তু তারা এটা ওটা বলে ম্যানেজ করে নেয়। তার দাদি বলে ভালোই হয়েছে, তোমার এখানে নতুন বন্ধু হয়েছে। গিওনু বলে আমরা বন্ধু নই। তখন সঙ্গা বলে কিন্তু আমি বন্ধু হতে চাই, আমরা দুজনেই তার সাথে বন্ধুত্ব করতে চাই গ্র্যান্ডমা, আমরা একসাথে খাবার খাবো আর অনেক গল্প করব। এটা শুনে গিওনুর দাদি খুশি হয়ে যায়। যাওয়ার পথে গিওনু আর্চারি কোচকে দেখে কোনো কারণে মুখ লুকিয়ে রাখে, যে ব্যাপারটা সঙ্গা খেয়াল করে। আর ওই আর্চারি কোচেরও মনে পড়ে যায় যে সে ওই ছেলেটিকে কোথায় দেখেছে। সে একটি কম্পিটিশনে তাকে দেখেছিল, যেখানে গিওনু উইনার হয়েছিল। সে গিওনুর আগের স্কুলে কল করে জানতে পারে যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে আর তার আর্চারি ক্যারিয়ার শেষ হয়ে গেছে। যাওয়ার পথে সঙ্গা জিহোকে বলে গিওনুকে বাঁচাতে হলে একটা তাবিজ যথেষ্ট হবে না, তার আশেপাশে আরো অনেকগুলো তাবিজ রাখতে হবে। এজন্য আমাদেরকে তাদের বাড়িতে যেতে হবে। তুমি তার গ্র্যান্ডমার সাথে বাইরে যাবে, এই সুযোগে আমি তার ঘরে তাবিজ রেখে দিব। প্ল্যান মাফিক পরদিন তারা গিওনুর বাড়িতে আসে, আর জিহো গ্র্যান্ডমার সাথে একটি মিট শপে যায়। কিন্তু তার কাছে বেশি টাকা না দেখে জিহো বলে সে ভেজিটেরিয়ান, মাংস খায় না। এদিকে সঙ্গা গিওনুর বাড়িতে এসে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন জায়গায় তাবিজগুলো রাখতে থাকে। আর তখন গিওনু তার জন্য ড্রিঙ্কস বানিয়ে আনলে সঙ্গা বলে হাউ সুইট, তুমি আমার জন্য ড্রিঙ্কস বানিয়ে এনেছো। এই শুনে গিওনু সেটা ফেরত আনতে যায়, আর এতে ড্রিঙ্কসটা পড়ে যায়। আর তখন সঙ্গা গিওনুর দিকে হাত বাড়ালে গিওনু তো অন্য কিছু ভেবে বসেছিল, কিন্তু সঙ্গা টিস্যু পেপার নেওয়ার জন্য হাত বাড়িয়েছিল। আর তখনই সেখানে তার দাদি আর জিহো চলে আসে। গিওনুর দাদি তাদের জন্য অনেক কিছু রান্না করে, আর তারা সবাই একসাথে খাবার খায়। জিহো তখন হঠাৎ বলে গ্র্যান্ডমা তোমাকে কষ্ট করে বড় করেছে, তাই তার খেয়াল রাখবে। তার গ্র্যান্ডমা বলে যে গিওনুর মা বাবা বিদেশে থাকে, আর এজন্যই গিওনু তার সাথে থাকে, তারা ব্যস্ত হওয়ায় এখানে আসতে পারে না। আর তখন সঙ্গা হঠাৎ বলে আমাকে দত্তক নেওয়া হয়েছিল, যারা আমাকে জন্ম দিয়েছিল তাদেরকে আমি 10 বছর আগে দেখেছিলাম, আমি আমার নতুন মায়ের সাথে থাকি। এটা শুনে গিওনু অবাক হয়ে যায়। খাবার খাওয়ার পরে জিহো তাকে বলে তুমি এরকম কথা কেন তাদের বলে দিলে। সে বলে যখন আমার 8 বছর বয়স ছিল তখন আমার মা বাবা আমাকে আমার নতুন মায়ের কাছে রেখে চলে যায়, এটা তেমন কোনো ব্যাপার না, আমি সত্যটা মেনে নিয়েছি। তখনই সে খেয়াল করে যে এটা গিওনুর রুম। সে তখন ওপরে তাবিজ রাখতে গেলে একটা বক্স পড়ে যায়, আর তখনই সেখানে গিওনু চলে আসে। তারা সেখানে অনেকগুলো মেডেল দেখতে পায়, যা দেখে তারা তাকে বলে আমরা কি তোমাকে কম্পিটিশনে দেখতে পারবো। গিওনু বলে আমি আর্চারি ছেড়ে দিয়েছি। সঙ্গা তখন সুযোগ বুঝে তাবিজটা তার রুমে রেখে দেয়, আর তখনই তাকে কল করে ডেকে পাঠানো হয়। এজন্য সে দৌড়ে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিল। যার সময় গিওনুর দাদি তাকে বলে থ্যাংক ইউ লেডি ফেয়ারি। সঙ্গা এটা শুনে অনেক অবাক হয়ে যায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখি গিওনুর দাদি আসলে সেদিন সঙ্গার হাতে সেই তাবিজ দেখেছিল, আর এটা দেখেই বুঝতে পেরেছিল যে এটা লেডি ফেয়ারি। সঙ্গা তাড়াতাড়ি চলে যায়। আর এদিকে গিওনু জিহোকে বলে আমি তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না, সঙ্গাকেও এটা বলে দিও। জিহো বলে বক্সটা ফেলে দিয়েছি বলে কি তুমি রাগ করেছো। গিওনু বলে এইসব কিছুই না, আমি শুধু কারো সাথে মিশতে চাই না, আমার কাউকেই পছন্দ নয়। পরদিন স্কুলে এসে জিহো গিওনুর ব্যাপারে জানতে পারে যে আগের স্কুলে সে আগুন লাগিয়ে দিয়েছিল। সে সঙ্গাকে বলে যে গিওনু তাদের সাথে ফ্রেন্ডশিপ রাখতে চায় না। সে বলে কেন। জিহো বলে জানি না। আর এরপর ওয়াশরুমে মেয়েরা গিওনুকে নিয়ে গসিপ করলে সঙ্গা ওয়াশরুম থেকে এটা শুনতে পেয়ে সবকিছু বুঝতে পারে। স্কুলের সবাই হঠাৎ গিওনুর সাথে অন্যরকম বিহেভ করে। লাঞ্চের সময় তারা তাকে দেখেই টেবিল ছেড়ে উঠে যায়। সবাই তাকে ইগনোর করছিল। আর তখন সঙ্গা আর জিহো তার পাশে গিয়ে বসে। গিওনু বলে তোমরা কি আমাকে দয়া করছো। এই কথা তারা কানেই নেয় না।
তারা দুজন তাদের মতো খাবার খেতে থাকে, যা দেখে গিয়নো বুঝতে পারে যে এই দুজন মানুষ সবার থেকেই আলাদা। এরপর জিহুকে সঙ্গা বলে গিয়নোর ভাগ্যটা অনেক খারাপ, আর এর জন্য তার আশেপাশের খারাপ আত্মা সবসময় তাকে বিপদে ফেলার চেষ্টা করে, কারণ আত্মাগুলো ভাবে যে গিয়নো হয়তো খারাপ লোক, যার কারণে তার সাথে অ্যাক্সিডেন্ট ঘটতেই থাকে। কিন্তু সে অনেক নেক একজন মানুষ, তাই আমার মনে হয় না সে কোথাও আগুন লাগাতে পারে, কারণ আমি নিজের চোখে দেখেছি সব খারাপ আত্মারা কিভাবে তাকে বিরক্ত করে। এরপর দেখি গিয়নোর দাদি জাপচে বানাচ্ছে আর বলছে এটা সে তার এক বন্ধুকে দিয়ে আসবে, এখানে তার নতুন এক বন্ধু হয়েছে, সে অনেক ভালো। গিয়নো তখন তার সাথে যেতে চায়, কিন্তু তার দাদি বলে সে একাই যাবে। কিন্তু গিয়নো দেখে তার দাদি দূরে কোথাও চলে যাচ্ছে। এরপর দেখি সঙ্গা সেই খাবার খাচ্ছে, মানে গ্র্যান্ডমা সঙ্গার কথাই বলেছিল। সে বলে আমি দেখেছিলাম সেদিন তুমি জাপচে অনেক মজা করে খাচ্ছিলে, এজন্য এখানে নিয়ে এসেছি। আর তখনই কারো আসার আওয়াজ শুনে সঙ্গা তাড়াতাড়ি মাস্ক লাগিয়ে নেয়। গিয়নো সেখানে জোর করেই ঢুকে পড়ে। সে অনেক রেগেছিল আর সঙ্গাকে বলে তুমি এখন আমাদের থেকে খাবারও নিতে শুরু করেছো, আমাদের টাকা লুটেও কি তোমার শখ মেটেনি? এত বেশরম কি করে হতে পারো? এটা শুনে তো সঙ্গা হার্ট হয় যে তাকে বেশরম বলেছে। গিয়নো তখন তার দাদিকে নিয়ে চলে যায়, কিন্তু গিয়নোর এত খারাপ ব্যবহারেও সঙ্গা একটুও রাগ করে না। তখন সঙ্গা মনে করতে থাকে যে এইবারে গিয়নো যখন তার কাছে আসছিল তখন সে তাকে আগুনের মধ্যে দেখেছিল, এর মানে গিয়নো এইবারে আগুনের মাধ্যমে মারা যাবে। এদিকে গিয়নো তার দাদির উপরে চিৎকার করে আর বলে আমি আপনার উপরে রেগে নেই, রাগ তো আমার উপরে হচ্ছে, কারণ আমার জন্যই তো আপনি এখানে তাকে খাবার দিতে এসেছেন। তার দাদি তাকে শান্ত করে। পরদিন গিয়নো ক্লাসে এসে বসলে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, যা দেখে তার অস্বস্তি হয় আর তার আগের স্কুলের কথা মনে পড়ে যেখানে সবাই তার দিকে এইভাবে তাকাতো। সে তখন তাড়াতাড়ি ময়লা ফেলে দিতে চলে যায়, আর তখন জিহো এসে দেখে ক্লাসের সবাই মিলে তাকে নিয়ে গসিপ করছে, যা দেখে জিহো বুঝতে পারে কেন গিয়নো এভাবে ক্লাস থেকে বেরিয়ে গেল। গিয়নো ময়লা ফেলতে স্টোরেজ রুমে চলে যায়, যেখানে ওই ফায়ার ঘোস্ট বা আগুনের আত্মাটা ছিল। এদিকে সঙ্গা এসে গিয়নোকে খোঁজে আর সে জানতে পারে যে গিয়নো ময়লা ফেলতে স্টোরেজ রুমে গিয়েছে। তার উপরে গিয়নো তার ফোনটাও রেখে গেছে যেটাতে তাবিজ রাখা ছিল। তখনই ক্লাসের সবাই বাইরে ধোয়া দেখতে পায়, আর সঙ্গা যাওয়ার সময় দেখতে পায় যে ফ্লাওয়ার মাস্টার আসলে তাবিজে উল্টাপাল্টা কথা লিখে দিয়েছে। এদিকে পুরো স্টোরেজ রুমে আগুন লেগে গেছিল। গিয়নো অনেক কষ্ট পাচ্ছিল। সে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ করেই তার কিছু একটা মনে পড়ে যায়। কেউ একজন তাকে মেসেজ করে বলেছিল আমি চাই তুমি মারা যাও, এজন্য সে একদম চুপ হয়ে যায় মারা যাওয়ার জন্য। এদিকে সঙ্গা দরজা ভেঙে এসে দেখে গিয়নো বসে আছে। গিয়নো তাকে দেখে চলে যেতে বলে। সঙ্গা সেখানে ফায়ার ঘোস্টকে দেখে মন্ত্রপুত লবণ মানে নুন ছিটিয়ে দেয়, এতে সে কিছুটা ঘায়েল হয়ে যায়, কিন্তু সে আবারও দাঁড়িয়ে যায়। আর তখনই জানালার কাঁচ ভেঙে জিহো পাইপের পানি দিয়ে পুরো রুমের আগুন নিভিয়ে দেয়, আর এতে ফায়ার ঘোস্ট চলে যায়। আর এরপর সঙ্গা গিয়নোর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় আর তাকে নিয়ে আসে। এরপর টিচার গিয়নোকে রিপোর্ট লিখে দিতে বলে, কারণ আগের স্কুলে গিয়নোর এমন রেকর্ড ছিল। কিন্তু সঙ্গা টিচারকে বলে সে নিজেই ভিকটিম, সে কেন রিপোর্ট লিখবে, সে ইচ্ছাকৃত এসব করেনি। টিচার বলে আমি জানতাম না যে তুমি এত কথা বলতে পারো, তুমি তো ক্লাসে সবসময় ঘুমাতে থাকো। আর রিপোর্ট লেখার ব্যাপারে সেই বলেছে, আর এও বলেছে যে আগুন তার মাধ্যমে লেগেছে। এরপর সঙ্গা গিয়নোকে বলে তারা যা বলছে সেটা কেন করছো, কেন বলনি যে তুমি কিছু করনি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সে বলে কোনো প্রমাণ আছে যে এটা আমি করিনি? সঙ্গা বলে আমি আর জিহো ওখানে ছিলাম। গিয়নো বলে তোমরা আমাকে বাঁচাতে পরে সেখানে এসেছিলে, যখন আগুন লেগেছিল তখন আমি একা ছিলাম। সঙ্গা বলে খারাপ কিছুতে হ্যাঁ বললেই সেটা ভালো হয়ে যাবে না, এমন কেন করছো তুমি? গিয়নো বলে তুমি আমাকে বেচারা ভেবে আমার উপরে দয়া করে সাহায্য করতে চাও তাই না? যদি কাউকে সাহায্য করতেই চাও তাহলে আগে গিয়ে আয়নায় নিজের চেহারা দেখো। তুমি কি জানো হাসলে তোমায় কতটা জঘন্য লাগে? আর গিয়নোর এই কথায় সঙ্গা অনেক কষ্ট পায়। গিয়নো বলে আরো খারাপ যেন না লাগো এজন্য আমার থেকে দূরে থাকো, সবাই যেমন ভাবে আমি ঠিক তেমনই। এরপর জিহো সঙ্গাকে বলে এরপরেও কি তুমি তাকে বাঁচানোর চেষ্টা করবে? সঙ্গা বলে হ্যাঁ, করতে তো হবেই। ভেবেছিলাম আমি এক পা এগোলে সে হয়তো এক পা পিছাবে,
কিন্তু সে তো 10 কদম পিছিয়ে যায়, আর এতে আমার হৃদয় ভেঙে যায়। রাতে গিওনো তাদের আর্চারি কোচের কাছে যায়, কারণ সে তাকে ডেকে পাঠিয়েছিল। কোচ গিওনোর আগের কোচের সাথে দেখা করেছিল। সে তাকে বলে যে গিওনোর ভাগ্য খারাপ, সব সময় তার আশেপাশে অ্যাক্সিডেন্ট হতেই থাকে, আর এর জন্যই সে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু মিস্টার ইয়াং বলে যে কারো ভাগ্য খারাপ হলে এটা তার দোষ না, সে গিওনোকে নিজের মতো করে গড়ে তুলবে। কিন্তু গিওনো এসে বলে যে সে আর্চারি করবে না। কোচ তাকে আরো একবার ভাবতে বলে, কিন্তু গিওনো বলে সে আর শুরু করতে চায় না। কোচ বলে তুমি আর্চারি কেন বেছে নিয়েছিলে? সে বলে কারণ আমার দাদি আমাকে আর্চারি করতে দেখেছিল, কিন্তু দাদি যখন আমার খেলা দেখতে এসেছিল সবার চোখে সে আমার প্রতি ঘৃণা দেখেছিল, তাই আমি ছেড়ে দিয়েছি। আমার জীবনে শুধু আমার দাদি থাকলেই হবে, আমার আর কিছুই চাই না। এই বলে সে চলে যায়। এদিকে সঙ্গা দাঁড়িয়ে গিওনোর কথাই ভাবছিল। তখনই গেটে কেউ নক করলে সঙ্গা গিয়ে দেখে এটা গিওনোর দাদি। গিওনোর দাদি বলে আমার গিওনো একটু কম কথা বলে আর কম মানুষের সাথে ফ্রি হয়। সঙ্গা বলে কম বললে ভুল হবে, সে কারোর সাথেই ফ্রি হয় না আর হতেও চায় না, অনেক জেদি। গ্র্যান্ডমা বলে তোমার সাথে ফ্রি হতে তার কিছুটা সময় লাগবে। আসলে যখনই সে কাউকে আপন ভাবতো তখনই তারা তাকে ধোকা দিয়ে চলে যেত। তার মা বাবাও তার সাথে সম্পর্ক রাখতে চায় না। আমার গিওনো দুর্ভাগ্য নিয়েই জন্মেছে। শুরু থেকেই তার সাথে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতেই থাকতো। তার এই সমস্যার জন্য আমি অনেক কিছু করেছি, বড় বড় জ্যোতিষী আর শামানের কাছে গিয়েছি, তার জন্য কি না করেছি, কিন্তু কোনো কিছুতেই আমি বিরক্ত হইনি, কারণ তাকে আমি অনেক ভালোবাসি। অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরেও সে অনেক খুশি ছিল, আর তার খুশিই আমার খুশি। গিওনোর দাদি বলে দুর্ভাগ্য কখনোই মানুষকে মেরে ফেলে না, মেরে ফেলে আমাদের আশেপাশের মানুষ। তাকে অনেকে কষ্ট দেয়, মারধর করে, কথা শোনায়, আর এভাবেই সে ধীরে ধীরে নিজের মৃত্যু কামনা করতে শুরু করে। খারাপ ভাগ্যের জন্য সে জিন্দা লাশ হয়ে গেছে। প্রত্যেক দিন সে ধীরে ধীরে করে মারা যাচ্ছে। আমার বেচারা গিওনোর দিকে আমি যখনই তাকাই আমার বড্ড খারাপ লাগে। তার নকল হাসি আমাকে অনেক কষ্ট দেয়, তাকে অনেকেই কষ্ট দেয়, কিন্তু কেউ কখনো তার থেকে ক্ষমা চায়নি। সে আর কতদিন এইভাবে বেঁচে থাকবে, আর কত সহ্য করবে? ভুল অন্যরা করে আর গিওনো নিজেকে দোষ দেয়। আমি সবসময় তাকে বুঝাই যে সে একজন ভালো মনের মানুষ। এখন শুধু আশা করি যে সে একজন ভালো জীবনসঙ্গী পেয়ে যাক। আমি তাকে সব সময় খুশি দেখতে চাই। সঙ্গা তখন তার কথা শুনে কান্না করে ফেলে। সে গিওনোর দাদিকে সান্ত্বনা দিতে গেলে তাকে ধরতে পারে না, আর এখনই সঙ্গা বুঝতে পারে যে এটা আসলে গিওনোর দাদির আত্মা। সে বলে লেডি ফেয়ারি, আমার আদরের গিওনো জীবনে একদম একা, তার উপরে আমিও তাকে অনেক তাড়াতাড়ি ছেড়ে চলে গেলাম। একটাবার বলো যে তুমি তার হাত সারা জীবনের জন্য ধরবে। সঙ্গা তখন বলে গ্র্যান্ডমা, যখন আমি কারো সাহায্য করি তখন সারা জীবনের জন্যই করি। যেভাবে ঈশ্বর আমরা শত ভুল করার পরেও আমাদের সঙ্গ ছেড়ে দেয় না, যেভাবে মা বাবা সন্তানকে আগলে রাখে, ঠিক সেভাবেই আমিও তাকে কখনোই ছেড়ে যাব না। সে আমাকে যতই কষ্ট দিক না কেন, আমি আপনাকে ওয়াদা করছি গিওনোর কিচ্ছু হবে না। গিওনোর দাদি এই কথা শুনে খুশি হয়ে চলে যায়। আর এদিকে গিওনো বাড়িতে এসে দেখে যে তার একমাত্র অভিভাবক, যে তাকে ছোট থেকে আগলে রেখেছিল, সেই মানুষটা মারা গেছে। দাদির মৃত্যুতে সে অনেক কান্না করতে থাকে, আর এরপর তার ফিউনারেলের ব্যবস্থা করা হয়। আর এদিকে সঙ্গাও গিওনোর কাছে আসতে থাকে। এরপর সঙ্গা গিওনোর দাদির ফিউনারেলে চলে আসে। সঙ্গা তখন মনে মনে বলে আমার আফসোস হয় যে সেই মানুষটা আমি, যাকে তুমি পছন্দ করো না। গিওনো তখন সঙ্গাকে যেতে দিতে চায় না। সে চিৎকার করে বলে চলে যাও এখান থেকে, কিন্তু সঙ্গা তখন বলে আমি তোমাকে যে কোনো অবস্থাতেই বাঁচাবো, আর এখন আমি তোমার কাছে আসিনি, গ্র্যান্ডমার কাছে এসেছি, বুঝেছো? মনে মনে সঙ্গা বলে আমি তোমাকে কখনোই একা ছাড়বো না গিওনো। এরপর সঙ্গা গিওনোর দাদির ফিউনারেলে বসেছিল। সেখানকার আত্মাদেরকে দেখে সে মনে মনে বলে তার কাছে যাওয়ার চেষ্টাও করো না, সে আমার। তোমাদেরকে দেখে আমি একদমই ভয় পাই না, কারণ আমি যাকে ভয় পাই সে ঠিক আমার পেছনেই বসে আছে। আমি সত্যি তার চোখ দেখে ভয় পাই। এরপর তাকে খাবার দিয়ে যাওয়া হয়। সঙ্গা বলে আমি এরকম জায়গায় আগে কখনোই আসিনি, এখানে কি করা হয় সেটাও জানি না। এজন্য সে তার স্পিরিট মাদারকে কল করে, কিন্তু সে তার কল পেয়ে ফোন বন্ধ করে রাখে, কারণ স্পিরিট মাদার একটি হান্টেড হাউসে গিয়েছিল। সেখানে আরো একজন অন্ধ শামান এসেছিল, যে চোখ বন্ধ করেই আত্মাদের দেখতে পেত। তো সেই পরিত্যক্ত বাড়িতে অনেকগুলো
মানুষকে মেরে ফেলা হয়েছিল। এজন্য তারা সেখানে এসেছিল খারাপ আত্মাকে তাড়িয়ে দিতে। তাই তারা যজ্ঞ পাঠ করতে থাকে। এদিকে সঙ্গা জিহোকে কল করে ফিনারেলে ডেকে নেয়। আর তখনই গিওনুর চাচা আর ফুফু চলে আসে। তার ফুফু কান্না করে আর বলে কেন সে এই অপয়াটার পিছনে সব টাকা খরচ করে ফেললো, কেন সব টাকা তাকে দিয়ে দিল। গিওনুর চাচা তখন তাকে বিদেশে পাঠিয়ে দিতে চায়, কিন্তু গিওনু যেতে চায় না, কারণ তার দাদি কখনোই চায়নি গিওনু বিদেশে চলে যাক। তার চাচা তাকে ধরতে গেলে চাচি তাকে থামিয়ে দেয় আর বলে তাকে ছুঁয়ো না, সে একটা অপয়া। তার চাচা তাকে এখান থেকে চলে যেতে বলে। তখনই সেখানে সঙ্গা এসে তাকে থামায় আর এর প্রতিবাদ করে। তার চাচা বলে তুমি এখানে কি করে এলে, সামানদের ফিউনারেলে আসা নিষেধ। তো সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর গিওনুর হাত ধরে এখান থেকে বের করে দিতে চায়, কিন্তু তখনই সেখানে জিহো এসে তাকে থামিয়ে দেয়। আর এর জন্য তার চাচা তার দাদির ছবি নিয়ে অন্য একটি হলে চলে যায় আর সেখানে আলাদাভাবে তার ফিউনারেল করে। জিহো বলে একটা থ্যাঙ্কস তো আমাকে বলতেই পারো। গিওনু তখন তাকে থ্যাঙ্কস বলে। গিওনু তখন বলে তুমি এসব কিভাবে জানলে? জিহো বলে সঙ্গা আমাকে মেসেজ করে বলেছে। সে বলে সঙ্গা কি করে জানলো? জিহো তখন আমতা করে বলে আসলে সঙ্গা পাশেই পার্ট টাইম জব করে, তোমাকে এখানে দেখে সে আমাকে জানিয়ে দিয়েছে। এই বলে কোনোভাবে গিওনোকে টুপি পরিয়ে দেয়। আর গিওনো কিন্তু এখনো জানতো না যে সঙ্গাই আসলে এই সামান। জিহো সঙ্গাকে মেসেজ করে বলে ড্রেস চেঞ্জ করে আসতে। সঙ্গা বলে অন্য কোনো ড্রেস আনিনি। তখন গিওনোর আরেক চাচা এসে তাকে বলে যে তার মা বাবা কিছুক্ষণের মধ্যেই ফিউনারেলে চলে আসবে। গিওনো বলে আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। তার চাচা তাকে ধন্যবাদ বলে চলে যায়। গিওনো তখন বাড়িতে চলে যায়। সঙ্গা বলে তার আঙ্কেল এখনই তাকে থ্যাঙ্কস বলেছে, হয়তো এটাই সবচেয়ে ভালো ব্যাপার যা আজ পর্যন্ত কেউ তাকে বলেনি। আর এদিকে তারা সবাই জানতে পারে যে বাড়িটি আসলে অভিশপ্ত। এর জন্য তারা এখান থেকে বেরিয়ে আসে। বাড়ির মালিককে তারা বলে যে এই কাজ তারা করতে পারবে না। মহিলাটি তখন বলে তাহলে তো আপনারা ভুয়া সামান। স্পিরিট মাদার বলে এই কাজের জন্য অন্য কোনো সামানকে ডাকবে না, কারণ একমাত্র ভুয়া সামানই এই কাজ নেওয়ার সাহস করবে। এজন্য সে তার সব টাকা ফিরিয়ে দেয়। মহিলাটি জানতে চায় সে তাহলে এখন কি করবে। তখন অন্ধ স্পিরিট মাদার বলে এই খারাপ শক্তি অনেক শক্তিশালী, আমরা শুধু প্রার্থনা করতে পারি যেন সে নিজ থেকেই এখান থেকে চলে যায়। স্পিরিট মাদার তাকে বলে এই বাড়ির আশেপাশে কাউকে আসতে না দিতে, এর মধ্যে সে কোনো রাস্তা খুঁজে বের করবে। তখনই সে ওখানে একটি ইয়াররিং দেখতে পায়, যেটা এরপরেই আমরা ইয়োমহা নামের একটি মেয়ের কানে দেখতে পাই। সেখান দিয়ে একটি বাচ্চা সাইকেলে করে যাচ্ছিল আর তখনই বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে ইয়োমহাই এই কাজটি করেছে। যাই হোক, এদিকে রাতে জিহো গিওনোকে বাড়িতে পৌঁছে দেয় আর তখনই তাকে কেউ মেসেজ করে বলে কংগ্রাচুলেশন, ফাইনালি তোমার দাদির মুক্তি হলো। যা দেখে গিওনো তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। এদিকে সঙ্গা বাড়ি ফেরার পথে ফ্লাওয়ার মাস্টারকে বলে আমি জানি স্পিরিট মাদারকে তুমি ফেক তাবিজ বানিয়ে দিয়েছিলে, তাকে আমি কিছুই বলবো না যদি তুমি আমাকে আরো 100টা তাবিজ বানিয়ে দাও। সে বলে আমি আর বানাতে পারবো না, কিন্তু তোমাকে একটা লিংক দিয়েছি সেটা দেখো। সঙ্গা তখন দেখে এটা ফ্লাওয়ার মাস্টারের তাবিজ লেখার কোর্স। সে তাকে তার কোর্সে ভর্তি হতে বলে, না হয় তার স্পিরিট মাদারের থেকে তাবিজ লেখা শিখতে বলে। এই বলে কল কেটে দেয়। সঙ্গা বুঝতে পারে না সে এখন কি করবে। এদিকে গিওনো বাড়ি এসে তার দাদির জুতা জোড়া দেখে প্রচন্ড কান্না করতে থাকে। গিওনো একদম একা হয়ে যায়। এদিকে স্পিরিট মাদার বাড়ি এসে ভাবে যে ওই খারাপ আত্মাকে ওই বাংলো থেকে কিভাবে তাড়ানো যায়। তখন ওই অন্ধ সামান বলে এই কাজটি একজন সামান করেছে, সে তন্ত্রমন্ত্র করে খারাপ শক্তি সমৃদ্ধ একজন খারাপ সামান হয়ে গেছে। যে এটা করেছে ওই সামান এখন আর মানুষ নয়, তার শরীরে এখন প্রেতাত্মা রয়েছে। আর তখনই সেখানে সঙ্গা চলে আসে। সে স্পিরিট মাদারের ওপর রেগেছিল কারণ সে তার কল ধরছিল না। আর এরপর সে তার মা আর ওই আন্টিকে বলে তার প্রথম ভালোবাসাকে সে বাঁচাতে চায়। যদি গিওনোর ভাগ্য পাল্টানো যায় তাহলে কেউ আর তাকে ঘৃণা করবে না। আর এর জন্যই সে তাদের দুজনের থেকে সাহায্য চায়, কারণ সে এতটাও পাওয়ারফুল না যে সে একা গিওনোকে বাঁচাতে পারবে।
তার আন্টি তাকে মন্ত্রের একটা বই দেয় আর বলে তাকে তুমি ভালোবাসো, তাই তোমাকেই তাকে বাঁচাতে হবে। আর এরপর সে ওই বইটা পড়তে শুরু করে, কিন্তু বইটা কঠিন ভাষায় লেখা ছিল। শুধুমাত্র বইয়ের নামটা বুঝতেই তার 1 ঘন্টা লেগে যায়। এভাবে তো বই শেষ করতে 10 বছর লেগে যাবে। এজন্য তার মন খারাপ হয়ে যায়। এরপর স্কুলেও সে এই বইটা পড়তে শুরু করে। গিওনো সেদিন স্কুলে আসে না। সঙ্গা ভাবে সে হয়তো অনেক একা আছে, আর এর জন্য স্কুল শেষে সে গিওনোর বাড়িতে আসে আর বলে এখানে সে তার কিছু জিনিস রেখে গেছে। গিওনো তাকে সেটা নিয়ে চলে যেতে বলে, কিন্তু সঙ্গা বলে সে রাতে রাইস বানাবে। আর তখন আমরা সেখানে সুইসাইড ঘোস্ট বা আত্মহত্যার আত্মাকে দেখতে পাই, যাকে দেখে সঙ্গা মনে মনে বলে উনি তার কাছেই আসে যে আর বেঁচে থাকতে চায় না। গিওনো রেগে তাকে চলে যেতে বলে, আর তখন সঙ্গা তাকে বলে তুমি এইরকমটা কেন ভাবতে থাকো, তোমার দাদি তোমাকে এমন উদাসীন দেখলে কষ্ট পাবে। এই বলে সে চলে যায়। আর এরপরই আবারও কেউ কলিং বেল বাজালে আমরা দেখি জিহো এখানে এসেছে, কারণ আর্চারি কোচ মিস্টার ইয়াং তাকে ধরে বলেছিল গিওনোকে আর্চারি টিম রুমের চাবি দিয়ে আসতে। জিহো চাবিটা তার হাতে দিয়ে চলে যায়। আর এরপর স্পিরিট মাদার একটি অ্যান্টিক শপে আসে আর ইয়মহার নাম্বার চায়, কারণ ইয়মহা এখানকার নিয়মিত কাস্টমার ছিল। আর ইয়মহাও কিন্তু একজন শামান। সে বলে ইয়মহা এখানে আসে না, আর সে এখন অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সে এখন আমাদের ধরাছোঁয়ার বাইরে। এই সব শুনে স্পিরিট মাদার চলে যায়। আর ইয়মহা তখন বাইরে বেরিয়ে আসে। সে স্পিরিট মাদারকে দেখে লুকিয়েছিল। এরপর সঙ্গা বইটা নিয়ে স্পিরিট মাদারের কাছে আসে আর তাকে বলে প্লিজ আমাকে সাহায্য করো, সময় খুবই কম, সুইসাইড ঘোস্ট গিওনোর কাছে রয়েছে। এই শুনে মাদার বলে এর মানে আমাদের হাতে মাত্র কয়েকদিন আছে, কারণ এই আত্মা অতি তাড়াতাড়ি আর হঠাৎ করেই হামলা করে বসে। আর দেখতে দেখতে গিওনো নিজেই আত্মহত্যা করে বসবে। স্পিরিট মাদার বলে যদি সে বেঁচে থাকতে না চায় তাহলে তুমি চাইলেও তাকে বাঁচাতে পারবে না। সঙ্গা বলে সে এখন অনেক বেশি কষ্টে আছে, হয়তো সে বুঝতেই পারছে না যে সে বেঁচে থাকতে চায় কিনা। স্পিরিট মাদার বলে আগে তার মধ্যে বেঁচে থাকার ইচ্ছা জাগাও। সে বলে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। মাদার তাকে একটি পুরানো পদ্ধতি বলে যে কাগজের থেকে মানুষের শক্তি বেশি, তাই মন্ত্র কাগজে না লিখে তার শরীরে লিখতে, এতে তাবিজ ভালো কাজ করবে। মাদার বলে তুমি শুধু তাকে স্পর্শ করে রাখবে। আর এটা শুনে তো সঙ্গা অনেক খুশি হয়ে যায় আর বলে এটা সবচেয়ে ভালো আইডিয়া। এরপর মন্ত্র সে তার সারা শরীরে লিখতে শুরু করে আর বলে গিওনোকে সে অবশ্যই বাঁচাবে। পরদিন সে গিওনোর বাড়ির সামনে অপেক্ষা করছিল, কিন্তু গিওনো তাকে ইগনোর করে চলে যায়। আর সুইসাইড ঘোস্টও গিওনোর পিছু পিছু ঘুরছিল। বাসের মধ্যে সঙ্গা গিওনোকে তার পাশে বসতে বললেও সে জিহোর পাশে গিয়ে বসে। সঙ্গা গিয়ে তার পেছনে বসে আর তার ঘাড়ে স্পর্শ করলে সুইসাইড ঘোস্ট কিছুটা পিছু হটে যায়। আর এরপর ক্লাসে আসলে আমরা দেখতে পাই সবাই গিওনোর ব্যাপারে বলছিল যে সেদিন আগুন সে লাগায়নি, তবুও তারা তাকে ভুল বুঝেছিল। তাদের যে ক্লাসমেট গুজব ছড়িয়েছিল তারা তাকে ধরে পিটাতে থাকে। আর গিওনোর ওপরে সবার ভুল ধারণা ভেঙে যায়। আর এদিকে সঙ্গা তো সবসময় কোনো না কোনো বাহানায় গিওনোকে স্পর্শ করত, যেন সুইসাইড ঘোস্ট তার কাছে আসতে না পারে। আর তার শরীরেই তো মন্ত্র লেখা ছিল, এখন থেকে সেই গিওনোর জন্য তাবিজ। তো এইসব দেখে জিহো অবাক হয়ে যায় আর জানতে চায় সে ইদানিং গিওনোকে একটু বেশি বিরক্ত করছে, এর কারণটা কি। সঙ্গা তাকে সবকিছু খুলে বলে, যা শুনে জিহো আরো অবাক হয়। সঙ্গা বলে যখন তাকে স্পর্শ করি এর মানে এই না যে তাকে আমার স্পর্শ করতে ইচ্ছে করছিল, আমি শুধু তাকে বাঁচাতে চাই। জিহো বলে হ্যাঁ আমি সেটা ভালো করেই জানি, তোমার মনে মনে কি চলছে। জিহো বলে এসব করার থেকে তাকে সব বলে কেন দিচ্ছ না। সঙ্গা বলে যদি সে জেনে যায় আমি শামান তাহলে সমস্যা আরো বেড়ে যাবে, তাকে বোঝাতে পারবো না কিন্তু বাঁচাতে পারবো। এতে যদি সে আমাকে ঘৃণাও করে আমি মেনে নিব। যা শুনে জিহো মনে মনে কষ্ট পায়। এরপর স্কুল ছুটির পরেও সঙ্গা গিওনোকে লুকিয়ে লুকিয়ে ফলো করতে থাকে, কিন্তু গিওনো তাকে ধরে ফেলে। সঙ্গা বলে এটা তো তোমার বাড়ির রাস্তা না। গিওনো বলে আমি বাড়ি যাচ্ছি না। আর এরপর তারা দুজনে তার দাদির স্মৃতি সংরক্ষণ করার জন্য আসে। এখানে এসে সঙ্গা কান্না করে বলে তোমার দাদি এই ফুলে খুশি হবে না, সে খুশি হবে যখন তোমার গলায় গোল্ড মেডেল থাকবে, সে এটা অনেক পছন্দ করত। গিওনোর তখন মনে পড়ে সেদিন তার দাদি কত খুশি ছিল যেদিন সে গোল্ড মেডেল পেয়েছিল। গিওনো কান্না করে বলে আমার দাদি সেদিন অনেক খুশি ছিল। আর তার এই কথায় সুইসাইড ঘোস্ট
অনেক দূরে চলে যায়, যা দেখে সঙ্গা খুশি হয়ে যায়। আর এরপর গিওনু আর্চারি টিম রুমে এসে দেখে তার কোচ তার জন্য একটা ব্যাগ রেখে গেছে, যেটাতে আর্চারি খেলার সমস্ত সামগ্রী ছিল। আর এরপর সে আবারও আর্চারি প্র্যাকটিস শুরু করে দেয়, যা দেখে মিস্টার ইয়াং অনেক খুশি হয়ে যায়। আর এর পরদিন থেকে মিস্টার ইয়াং তাকে আর্চারি প্র্যাকটিস করায়। তার প্র্যাকটিস করা সঙ্গা দূর থেকে বসে দেখছিল। আর তখন সুইসাইড ঘোস্ট আরো দূরে সরে যায়, কারণ গিওনুর ধীরে ধীরে বেঁচে থাকার ইচ্ছা জাগছিল, যা দেখে সঙ্গা তো অনেক খুশি হয়ে যায়। যাই হোক, এরপর ক্লাসে গ্রুপ প্রজেক্টের জন্য টিচার সবাইকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেয়, আর প্রত্যেক গ্রুপে একজনকে লিডার হতে বলে। সঙ্গাদের গ্রুপের লিডার হয় হেরি। আর তখন সঙ্গা দেখে তাদের গ্রুপের দো হিউন নামের একটি মেয়ের সাথে বেবি ঘোস্ট লেগেছিল। এতে সঙ্গা চিন্তিত হয়ে যায়, কারণ এই ঘোস্টের জন্যেও গিওনুর ক্ষতি হতে পারে। আর তাকে মাদার বলেছিল যে এই ধরনের বাচ্চা ভূতের পিছু ছাড়ানো অনেক কষ্টকর, কারণ তারা না কিছু বোঝে আর না কিছু বলতে পারে। এজন্য সে বাড়ি এসে ফ্লাওয়ার মাস্টারের ভিডিও দেখে গিওনুর জন্য তাবিজ লেখে, যেন ওই বেবি ঘোস্টটা গিওনুর ক্ষতি করতে না পারে। পরদিন সবার আগে ক্লাসে এসে সে দহিওনের টেবিলের নিচে সেটা লাগিয়ে দেয়। আর তখনই সেখানে গিওনু চলে আসে। সে আর্চারি প্র্যাকটিস করতে তাড়াতাড়ি এসেছিল। গিওনু তাকে বলে, তোমার সাথে আমার কথা আছে। সে বলে, তুমি আমাকে আজকাল একটু বেশিই ফলো করছো, আমার পিছু করা বন্ধ করো। সঙ্গা বলে, কই, আমি তো তোমাকে পিছু করছি না, যেখানেই আমি যাই সেখানেই তুমি থাকো, এতে আমার কি দোষ? গিওনু বলে, এমনটা আবার হয় নাকি? সঙ্গা তখন বলে, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, যখন তুমি ধনুক চালাও তখন তোমার কেমন লাগে? গিওনু বলে, অনেক ভালো লাগে, পরিবেশ যেমনই হোক আমি নিশানা লাগাতে পারি। এই শুনে সঙ্গা তার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, তুমি কি জানো আমি তোমার পিছু কেন করি? বড়দের উচিত বাচ্চাদের বাঁচানো, কিন্তু তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছো, আর তাই আমি তোমাকে সাহায্য করতে চাই, সব সময় তোমার আশেপাশে থাকতে চাই। গিওনু বলে, দয়া করছো? সঙ্গা বলে, না, এটা বন্ধুত্ব। এই বলে সে স্মাইল করলে গিওনু শুধু সঙ্গার কথাই ভাবতে থাকে। আর এতে আমরা বুঝতে পারি গিওনু সঙ্গাকে পছন্দ করতে শুরু করেছে। আর তখনই সঙ্গা সুইসাইড ঘোস্টকে একদম অদৃশ্য হয়ে যেতে দেখে অনেক খুশি হয়ে যায় আর গিওনুকে হাই ফাইভ করতে বলে। আর তখন তারা হাই ফাইভ করলে গিওনু তার হাত শক্ত করে ধরে ফেলে, আর এতে সঙ্গা অনেক অবাক হয়ে যায়। গিওনু তখন স্মাইল করলে সঙ্গা মনে মনে বলে, প্রথম ভালোবাসা। আর গিওনু মনে মনে বলে, চলো শুরু করা যাক। আর এখান থেকেই তাদের মধ্যে প্রেম শুরু। আর এই ঘটনার পরে সঙ্গার অবস্থা খারাপ হয়ে গেছিল। সে সারাদিন গিওনুর কথাই ভাবে, আর তার ক্লায়েন্টদেরকেও সে উল্টাপাল্টা কথা বলতে থাকে। এদিকে গিওনু আর্চারি প্র্যাকটিস করতে আসলে বারবার তার ওই কথা মনে পড়ে, সে কোনোভাবেই ফোকাস করতে পারে না। যাই হোক, রাতে সঙ্গা স্পিরিট মাদারের সাথে ওই পরিত্যক্ত বাড়িতে আসে। তারা এখানে কিছুদিন রিচুয়াল করবে, যেন খারাপ আত্মাকে তাড়াতে পারে। আর এই সিরিয়াস মুহূর্তেও সঙ্গা গিওনুর কথা বলতে থাকে যে 21 দিনের মধ্যে 13 দিন চলে গেছে, আর মাত্র 8 দিন গিওনুকে দেখে রাখলে তার ওপর থেকে সমস্ত সংকট কেটে যাবে, আর তাকে কোনো আত্মা বিরক্ত করবে না, এবং তার ভাগ্যও ঠিক হয়ে যাবে। মাদার বলে, এই সিরিয়াস মুহূর্তেও তুমি ওই ছেলের কথা বলছো? সঙ্গা বলে, হ্যাঁ, হতে পারে প্রেমে ডুবে যাওয়ার পর আমি আরো ভালো সামান হয়ে গেলাম। আর তখনই আমরা সেখানে একজন ব্লগারকে দেখি। তারা এই পরিত্যক্ত বাড়ির ব্লগ করতে এসেছিল। তারা দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, আর তখনই তারা তাদেরকে দেখে ফেলে। আর দুজন সামানকে দেখে তো ব্লগাররা আরো খুশি হয়ে যায়, আর তাদের ইন্টারভিউ নিতে শুরু করে। মাদার বলে, ভেতরে গেলে তাদের আর ফেরার কোনো চান্স নেই, তাই তাদেরকে এখান থেকে সে চলে যেতে বলে, কিন্তু তারা যেতে চাচ্ছিল না। আর উল্টে স্পিরিট মাদারকে সে তাদের সাথে কাজের অফার করে। আর তখন সঙ্গা রেগে মাদারের তলোয়ার নিয়ে তাদের দুজনকে ভয় দেখায়। তাদের ভিডিওতে তখন সঙ্গা ক্যাপচার হয়ে যায়। সঙ্গা তাদেরকে ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়, কিন্তু তারা চলে যাওয়ার পরে দেখতে পায় তারা দুজনে লুকিয়েছিল। আর এরপর তারা ওই বাড়িতে প্রবেশ করে, আর এতেই ঘটে বিপত্তি। তাদেরকে ওই খারাপ আত্মা হামলা করে বসে। আর পরদিন সকালে তাদেরকে ওখান থেকে মৃত উদ্ধার করা হয়। এজন্য স্পিরিট মাদার তাড়াতাড়ি করে রিচুয়াল সম্পন্ন করতে চায়। এরপর সঙ্গা ভাবে গিওনুকে কি দেওয়া যায় যেটার সাথে নাক মুখ আছে,
কারণ মাদার বলেছে এমন কিছু গিওনোর কাছে থাকলে তাবিজ মানে সঙ্গা যখন তার কাছে থাকবে না তখন সেটা তার হয়ে কাজ করবে। আর এর জন্যই সে তাকে একটি লিপ বাম দিতে চায়, কিন্তু সে ওটা তাকে দিতে পারছিল না কারণ সে ওটা ব্যবহার করেছিল। গিওনো তখন বলে আজকের মৌসুমটা অনেক ভালো, আর এই সুযোগে সে তাকে লিপ বামটা দিয়ে দেয় আর বলে ঠোঁট ময়শ্চারাইজ রাখতে। এরপর স্কুলে এসে সে আবারও দোহিয়নের সাথেকার বেবি ঘোস্টকে দেখতে পেয়ে তাদের থামতে বলে। বেবি ঘোস্ট তখন ঘুমিয়েছিল কারণ সঙ্গা তাবিজ দিয়েছিল, আর সঙ্গার কাজ শুধু বেবিটাকে ঘুম থেকে না জাগানো, তাহলেই গিওনোর ক্ষতি হবে না। আর তখন সে দেখে সে গিওনোর টাই ধরে আছে। এই দেখে সে কিছুটা ভয় পেয়ে যায়। জিহো বলে এখন তুমি ওর টাইও ধরতে শুরু করেছো? গিওনো বলে কোনো ব্যাপার না, আজকের মৌসুম অনেক ভালো। আর এই কথা শুনে তো জিহো পুরো ভেবাচাকা খেয়ে যায়, কারণ গিওনো তো এইভাবে কথা বলে না। লাঞ্চের সময় জিহো সঙ্গার জন্য সিট বাইরে বের করলেও সে গিয়ে গিওনের পাশে বসে, আর এতে জিহো কিছুটা রাগ করে আর বলে তিনজনের ফ্রেন্ডশিপ হলে এমনই হয়। আমি এখন একা ফিল করছি। আমি প্রতিদিনের মতো সিট বাইরে বের করেছি কারণ তুমি আমার সাথে বসো, কিন্তু আজকে তুমি আমাকে ইগনোর করে গিওনের পাশে গিয়ে বসলে। তুমি এখনই আমার পাশে এসে বসো। সঙ্গা তাকে সরি বলে আর বলে তুমি একদমই বাচ্চাদের মতো। এই বলে তার পাশে বসতেই যাবে, কিন্তু তখনই সেখানে হেরি আর দোহিয়ন চলে আসে। আর তখন সঙ্গা জিনুং এর সেই কুকুরটা যার নাম হলো বকি তাকে দেখে চুমু দিতে থাকে। আর এটা দেখে তো গিওনো ভাবে যে সঙ্গা হয়তো জিনুংকে দেখে এমন করছে। আর এরপর বাইরেও সে জিনুং এর কুকুরটা দেখে এমন করতে থাকে। কুকুরটা সবসময় জিনুং এর পিছু পিছু ঘুরতো কারণ সেটা জিনুং এর পেটস ছিল, যাকে জিনুং অনেক ভালোবাসতো। আর সঙ্গা বকিকে দেখে কিউট বলতে থাকে, আর তার এমন এমন করার দেখে তো এবার এরা দুজনেই অবাক হয়ে যায়। জিহো তাকে বলে আমি তো ভেবেছিলাম যে তুমি গিওনোকে পছন্দ করো কারণ সে অনেক হ্যান্ডসাম, কিন্তু তাই বলে জিনুং কি করে কিউট হয়? সঙ্গা বলে আরে বোকা, আমি ওকে বলিনি, জিনুং এর পেট ডগ বকিকে বলেছি। ওটা সবসময় তার সাথেই ঘুরে, খুব ছোট কিন্তু অনেক চালাক, আর সে গিওনোকেও বিরক্ত করতে আসে না, এমনকি আমাকে আগের বার সাহায্যও করেছিল। জিহো বলে জিনুং এর আবার ডগ? আমার তো জিনুংকেই ডগ মনে হয়। সঙ্গা বলে জিনুংকে বদমাস মনে হয়, কিন্তু সামানের নজরে সে ভালো, কিন্তু দোহিয়ন গিওনোর জন্য ক্ষতিকর কারণ তার সাথে একটি বেবি ঘোস্ট লেগে আছে। দোহিয়নের আশেপাশে যারা থাকে তাদেরই সমস্যা হয়, আর সেটা ওই ঘোস্টের জন্য। জিহো বলে আমার তো কখনোই এমন মনে হয়নি। সঙ্গা বলে কারণ তোমার এনার্জি অনেক স্ট্রং, ভালো হতো যদি গিওনো তোমার মতো হতো। জিহো বলে আবারও গিওনো? সবসময় গিওনো গিওনো বলতে থাকো। সঙ্গা বলে তো কি করব, আমি যে প্রেমে পড়ে গেছি। সে তখন ঢং করে বলে সবাই বলে প্রেমে পড়লে মেয়েরা সুন্দর হয়, আমি কি সুন্দর হয়েছি? জিহোর এইসব শুনে খারাপ লাগলেও তার কিছুই করার নেই। এদিকে ওয়াশরুমে গিওনো জিনুংকে দেখে মনে মনে বলে এটা কি করে কিউট হতে পারে, কিছুই বুঝলাম না। এজন্য সে রেগে টিচারকে বলে দেয় যে জিনুং ওয়াশরুমে স্মোকিং করছে। এরপর স্কুল ছুটির পর মাদারের কল আসলে সঙ্গা বলে তাকে এখন পার্ট টাইম জবে যেতে হবে। তখন তারা দুজনেই বলে ওঠে আমিও তোমার সাথে যাব, কিন্তু সঙ্গা বলে সে একাই যেতে পারবে। যাওয়ার সময় সে গিওনোকে স্পর্শ করে যায়, আর জিহো রাগ করবে বলে তারও হাত ধরে চলে যায়। আর এতে দুজনেই ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকে। রাতে মাদার আর সঙ্গা ওই পরিত্যক্ত বাড়িতে রাতভর রিচুয়াল করে। আর এদিকে ইয়োমহা গিওনোর সাথে দেখা করে তাকে তার গ্র্যান্ডমার কিছু ছবি দেয়, যেখানে তার গ্র্যান্ডমার ছবির ওপরে মন্ত্র লেখা ছিল, যা দেখে সে অবাক হয়ে জানতে চায় এই মন্ত্র তো তার জন্য লেখা হতো, এটা কেন সে গ্র্যান্ডমার মুখের উপরে লিখেছে? ইয়োমহা বলে কারণ আমি তোমার দাদিকে মুক্তি দিতে চাই। আমি তো সবসময় তোমার ভালো চেয়েছি, তাই না? ছোট থেকে তোমার দাদি তো আমার থেকেই তোমার জন্য সব তাবিজ নিত। এই বলে তার উপরে কিছু নুন ছিটিয়ে দেয়। পরদিন স্কুলে যাওয়ার পথে বাসে বসে সঙ্গা ঝিমোচ্ছিল কারণ সে রাতভর রিচুয়াল করেছে। ঘুমে তার মাথাটা পড়ে গেলে তারা দুজনেই হাত বাড়িয়ে দেয়, কিন্তু গিওনো তাকে ধরে ফেলে। জিহো সঙ্গাকে ধরতে পারেনি বলে তার কিছুটা মন খারাপ হয়। এরপর ক্লাসেও সঙ্গা ঘুমিয়েছিল, আর তখন তাদের এক ক্লাসমেট সেই ব্লগারের ভিডিওটি দেখতে পায়, আর সেটা সঙ্গাকে দেখাতে যায়। আর তখনই সে খেয়াল করে যে তাকে দেখতে একদম সঙ্গার মতোই লাগছে, অর্থাৎ সঙ্গা একজন শামান। সে এই কথা সবাইকে জানিয়ে দেয়। সে সঙ্গাকে বলে একবার বলো যে আমার কাছে তলোয়ার আছে, কারণ ওই ভিডিওতে মেয়েটি এই কথাটি বলেছে, কিন্তু সঙ্গা এটা বলতে চাচ্ছিল না। তখনই জিহো আর গিওনো এসে এই ঘটনা দেখতে পায়। তারা তাদেরকে বলে সঙ্গাকে ওই শামানের মতো দেখতে। সঙ্গা হেসে বারবার বলতে থাকে যে সে শামান নয়। তখন
তখন ছেলেটি তাকে আবারও সেটা বলার জন্য বলে। সে বলতেই যাবে, কিন্তু তার আগেই গিউনু তাকে এটা করতে না করে আর বলে, তুমি কোনো সামান নও, তাই তাদের কথা কেন শুনছো? আর তুমি কি জানো সামান কাদের বলে? তারা মানুষকে মেরে ফেলে, এমনকি তাদের কোনো শাস্তিও হয় না। তখন সঙ্গা বুঝতে পারে যে গিউনু সামানদেরকে অনেক ঘৃণা করে। আর এরপর গিউনু সঙ্গার সাথে খারাপ ব্যবহার করে আর বলে, সব সময় দাঁত বের করে হাসো কেন? তুমি সত্যিটা কেন জোর দিয়ে বলতে পারো না? ভুল না করেও বারবার সরি বলতে থাকো, নাকি তুমি সত্যিই সামান? আর তখন সঙ্গা চিৎকার করে বলে, আমি সত্যিই একজন সামান। সে গিউনুকে বলে, তুমি জানো আমি তোমার জন্য কত কিছু করেছি? আমি ওয়াটার ঘোস্ট, ফায়ার ঘোস্ট, বেবি ঘোস্ট কতজনের সাথে লড়াই করেছি আর নিজেকে তাবিজ বানিয়েছি শুধুমাত্র তোমার জন্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সঙ্গা দেখে এইটা তার কল্পনা। সে মনে মনে বলে, আমি এটা কখনোই বলতে পারবো না। গিউনু চলে গেলে সঙ্গা বলে, সে আমাকে নয় সামানকে ঘৃণা করে। জিহো বলে, তার উপরে তোমার রাগ হচ্ছে না? সঙ্গা বলে, না। জিহো বলে, কিন্তু আমার অনেক রাগ হচ্ছে। জিহোর খারাপ লাগছিল কারণ গিউনু সঙ্গার সাথে খারাপ ব্যবহার করেছে। স্কুল ছুটির পর জিহো গিউনুকে বলে সে তার সাথে আর্চারি প্র্যাকটিস করতে যাবে, কিন্তু বেচারার নিশানা তো পুরোই বেকার। বারবারই তার নিশানা লাগছিল না। গিউনু বলে, মনে হয় তোমার আমাকে কিছু বলার আছে। জিহো তখন বলে, হাই স্কুল শুরু হওয়ার 1 সপ্তাহ পরের কথা। আমি একটি মেয়েকে দেখতে পেলাম যে ক্যান্টিনে লাঞ্চের জন্য কোনো সিট খুঁজে পাচ্ছিল না। ফ্ল্যাশব্যাকে সেদিন জিহো সঙ্গাকে বলেছিল, যখনই কোনো সমস্যা পড়বে হাসতে থাকবে, এতে নিজেকে রিল্যাক্স রাখতে পারবে। আর সেদিন থেকেই তারা দুজনে ফ্রেন্ড হয়েছিল। জিহো বলে, তুমি তার সাথে এত বাজে ব্যবহার কেন করো? আমার খারাপ লাগে। গিউনু বলে, এটাই বলার ছিল? জিহো তখন বলে, আমি সঙ্গাকে পছন্দ করি, কিন্তু ফিলিংস বেড়ে গেলে আমি ভুলও করতে পারি, তাই তার সাথে সবসময় ভালো ব্যবহার করবে, কারণ আমি তোমার মতো একজন ভালো বন্ধুকে হারাতে চাই না। আর তখনই কিন্তু জিহো তার নিশানা লাগাতে সফল হয়, যা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এদিকে আজকে রাতেও সঙ্গা মাদারের সাথে রিচুয়াল করতে আসে। তার মন খারাপ ছিল, সে শুধু গিউনুর কথাই ভাবছিল আর মাদারও ইয়োমহার কথা ভাবছিল যখন তারা একসাথে রিচুয়াল করছিল। আর তখন তাদের দুজনেরই হাতে ছেকা লেগে যায়। বাড়ি ফেরার পথে হঠাৎ গিউনু তাদের দেখে ফেলে আর সঙ্গাকে তার মুখের ওপর থেকে মাস্ক সরাতে বলে, কিন্তু সঙ্গা তো লুকিয়ে যায়। আর স্পিরিট মাদার বলে, আমার স্পিরিট ডটারের সাথে এভাবে কথা বলার সাহস কোথায় পেলে? গিউনু বলে, আমার এক বন্ধুকে সবাই আপনাকে মনে করছে, আমি তাদেরকে আপনার ছবি দেখিয়ে ভুল ভাঙাতে চাই, তাই প্লিজ রাজি হয়ে যান। আর সঙ্গা তো তার কথায় গলে যায় আর মাথা নেড়ে হ্যাঁ বলে। স্পিরিট মাদার তার হুঁশ ফেরায় আর বলে, তোমার মাথা ঠিক আছে? সঙ্গা বলে, আরে আমি হ্যাঁ বলিনি, আমি তো না করেছি। স্পিরিট মাদার তখন গিউনুকে বলে, তোমার বন্ধুর সমস্যার সাথে আমার মেয়ের কি সম্পর্ক? তুমি তোমার বন্ধুর খেয়াল রাখো। আর তার ছবি তোলার কথা কোন সাহসে বললে? সে কি তোমার বন্ধু লাগে? গিউনু তখন সরি বলে চলে যায়। আর যাওয়ার সময় সে সঙ্গাকে মেসেজ করে দেখা করতে বলে, কারণ সে তাকে সরি বলবে। এরপর যাওয়ার সময় সঙ্গা কান্না করতে থাকে আর বলে, আমি এখন কি করব? ধরা পড়ার ভয় করছে আমার, আমি তাকে এখন কি রিপ্লাই দিব? আর তখনই স্পিরিট মাদার একটি ড্রেস দেখে বলে সেটা তার পছন্দ হয়েছে কিনা। আর এরপর সে তাকে ওই ড্রেসটা কিনে দেয়। আর এতে সঙ্গা অনেক খুশি হয়ে যায়। আর ওটা পরে সে গিউনুর লোকেশন নিয়ে তার সাথে দেখা করতে আসে। আর তখনই সেখানে ইলেকট্রিসিটি চলে যায়। তারা দুজনে বসে কথা বলে। তখন সেখানে অনেকগুলো আত্মা দেখে সঙ্গা গিউনুর হাত ধরে আর বলে, যেদিন মাদারের সাথে প্রথম দেখা হয়েছিল সেদিন এভাবেই সে আমার হাত ধরেছিল। গিউনু তখন বলে, ছোট থেকেই আমার দুর্ভাগ্য ছিল, এজন্য দাদি সব সময় আমাকে সামানের কাছে নিয়ে যেত। আমরা দেখতে পাই সেটা ইয়োমহা ছিল। সে বলে, যারা ভালো তাদের সাথে সব সময় খারাপই হয়। ছোটবেলা থেকে আমি এটাই দেখে আসছি, তাই রেগে তোমার উপরে চিৎকার করেছি। আই এম সরি। সঙ্গা তখন তাকে জড়িয়ে ধরে বলে, কেটে যাওয়া দিনের কথা আর ভেবো না। এখন থেকে তোমার সাথে আর কিছুই খারাপ হবে না, কারণ আমি তোমার সাথে আছি। আমি সবকিছু ঠিক করে দিব। আর তখনই লাইট চলে আসে। পরদিন সঙ্গা গিউনুর বাড়ির সামনে দাঁড়িয়েছিল আর তারা দুজনে আজকে সাইকেলে করে স্কুলে যেতে চায়। তাদেরকে যেতে জিহো দেখতে পায়। তারা দুজনে সাইকেলে করে ঘুরে অনেক লেট করে স্কুলে আসে, এজন্য দেওয়াল টপকে স্কুলে আসতে হয়। এরপর জিনুং
গিওনুকে স্কুল ছুটির পর দেখা করতে বলে, কারণ সে টিচারকে তার স্মোকিং করার কথা বলে দিয়েছিল। সঙ্গা বলে এটা আমাদের টিচারকে বলে দেওয়া উচিত। গিওনু বলে এটা তেমন কোনো ব্যাপার নয়, কারণ আমি তো তাদের সাথে দেখা করতে যাবই না। এদিকে ইয়োমহা ওই বাড়ির ভেতরে যজ্ঞ পাঠ করছিল। সে আসলে শয়তান বা খারাপ আত্মার উপাসনা করত। আর এদিকে সঙ্গা আজকের রিচুয়ালের সামগ্রী নিয়ে আসছিল। স্পিরিট মাদারের আসতে কিছুটা দেরি হবে। আর এখানে আসার পরে ইয়োমহাকে সে ওই বাড়ি থেকে বের হতে দেখে জানতে চায় সে কে। ইয়োমহা তখন মিথ্যা বলে যে স্পিরিট মাদার তাকে এখানে আসতে বলেছিল। সঙ্গা ওই বাড়িতে প্রবেশ করতে চাইলে সে তাকে থামিয়ে দেয় আর বলে সে ভেতরে যেতে পারবে না। সঙ্গা বলে আপনাকে আমি ভেতর থেকে বের হতে দেখলাম, মানে আপনি ওই আত্মার সাথে কথা বলতে পেরেছেন। আমি ভেতরে গিয়ে দেখতে চাই, কিন্তু সে বলে এখনই ভেতরে যাওয়া যাবে না। আর এদিকে গিওনু আর্চারি টিচারের কাছে আসে আর বলে সে টিমে যোগ দিতে চায় আর নিয়মিত আর্চারি প্র্যাকটিস করতে চায়। এই শুনে সে অনেক খুশি হয়ে যায় আর বলে আমাদের স্কুলের একটি কালচার আছে, কেউ আর্চারি শুরু করতে চাইলে তাকে স্কুলের পাশের পরিত্যক্ত বাড়িটা থেকে ঘুরে আসতে হবে। হাতে 1 ঘন্টা সময়, লেট হলে স্কুলের মাঠে 50 রাউন্ড দৌড়াতে হবে। গিওনু তখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ে ওই বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে ইয়োমহা হঠাৎ করেই সঙ্গার মুখের মাস্ক খুলে ফেলে আর বলে সে তার সৌন্দর্য দেখতে চেয়েছিল। সে তাকে ডান্স করার জন্য বললে সঙ্গা বলে ডান্স করতে দুজনের প্রয়োজন হয়। আর এরপর তারা দুজনে মিলে সেখানে রিচুয়ালের জন্য ডান্স করতে থাকে। আর এদিকে গিওনু সেদিকে আসছিল। আর ডান্সের একদম শেষে সেখানে গিওনু এসে উপস্থিত হয়। আর তাদের দুজনকে একসাথে দেখে তো গিওনু তাদের দুজনকেই একই রকম ভেবে নেয়। আর সে বুঝতে পারে যে সঙ্গা আসলেই একজন শামান। সে সঙ্গাকেও ইয়োমহার মতো খারাপ শামান ভাবে। সঙ্গা গিওনুকে দেখে তাকে ডাকতে থাকে। যাওয়ার পথে গিওনু সবকিছু বুঝতে পারে যে কেন এতদিন সঙ্গা তার সাথে এমন অদ্ভুত আচরণ করত। সে ব্যাকগ্রাউন্ডে বলে সে আমাকে কথা দিয়েছিল আমাকে ছেড়ে কখনোই যাবে না, কিন্তু এই সবই নাটক ছিল। সে শুরু থেকেই একজন শামান ছিল। সে যখন আমার হাত স্পর্শ করেছিল আমি ভেবেছিলাম সেই আমার জীবনের খুশি, কিন্তু এটা সত্য না হওয়া একটা স্বপ্ন ছিল। আর তখন রাস্তায় জিনুং তাকে দেখে লাথি মেরে ফেলে দেয়। আর তখন গিওনু কান্না করে বলে আমি তোমাদের কি ক্ষতি করেছি, আমার ভুলটা কি আসলে, আমি আর কত এইভাবে সহ্য করব। তার এসব কথা শুনে তো জিনুংও অবাক হয়ে যায়। এদিকে সঙ্গা আত্মাদেরকে ফলো করে গিওনুকে খুঁজে পেয়ে যায়। গিওনুকে খারাপ আত্মা ঘিরে রেখেছিল আর এর জন্য সে তার কাছে এসে তার হাত ধরে, কারণ সঙ্গাই তো গিওনুর তাবিজ ছিল। কিন্তু অদ্ভুতভাবে আত্মাগুলো এইবারে চলে যাচ্ছিল না। সঙ্গা তাদের দিকে নুন ছিটিয়ে চলে যেতে বলতে থাকে আর গিওনুকে বলে আমি তোমার সাথে কথা বলছিলাম না। গিওনু বলে এর মানে তুমি সত্যি একজন শামান, তুমি মিথ্যাবাদী, এইসব করে মজা পেয়েছো তাই না? সঙ্গা বলে আমি তোমাকে শুরু থেকেই সব বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি শামানকে পছন্দ করো না। গিওনু বলে এখন আমার উপরে দয়া দেখাচ্ছ, কিন্তু পরে তুমি বলবে আমি অপায়া, আমি খুব তাড়াতাড়ি মারা যেতে চলেছি তাই না? আর এভাবেই তুমি আমাকে নিজের হাতের পুতুল বানাবে। আসলে ইয়োমহা তার সাথে এই কাজটি করেছিল, এজন্য সেভাবে সঙ্গাও ওই রকম, যেহেতু সে তাদের একসাথে দেখেছে। সঙ্গা বলে আমি অন্য শামানদের মতো নই। গিওনু বলে আর কত মিথ্যা কথা বলবে, আজ পর্যন্ত যা বলেছ এর মধ্যে কি একটাও সত্যি কথা আছে? সঙ্গা বলে আমি যাই করেছি তোমাকে বাঁচানোর জন্য করেছি। আই এম সরি, আমি তোমাকে কষ্ট দিয়েছি। কাল থেকে ঠিক 5 দিন পর্যন্ত আমাকে সহ্য করো, দয়া করে আমাকে আর 5টা দিন সহ্য করো। আমাকে তুমি ঘৃণা করতে পারো, কিন্তু প্লিজ তুমি আমার সাথে থেকো। যাই হোক, এদিকে আমরা দেখি স্পিরিট মাদারেরা ওই বাড়িতে রিচুয়াল করছে আর পুরো বাড়িটা তারা বন্ধ করে দেয়। অন্ধ স্পিরিট মাদার বলে শামান তার নিজের জীবন কুরবানি করে এই আত্মাকে খারাপ আর শক্তিশালী করেছে। না জানি কতজনকে সে তার নামে বলি দিয়েছে। ফ্লাওয়ার মাস্টার বলে এই জন্যে 100 জন মানুষকে মারতে হয়, হতে পারে আর 2-1 জন মানুষ বাকি আছে। যাই হোক, এরপর রিচুয়াল শেষে মাদার বাড়ি ফিরে দেখে সঙ্গা তার ঘরে মন খারাপ করে বসে আছে। মন খারাপের কারণ জানতে চাইলে সঙ্গা বলে গিওনু জেনে গেছে যে আমি একজন শামান। এই শুনে স্পিরিট মাদার অবাক হয়ে যায়। আর এদিকে গিওনু তার দাদির ছবি থেকে মন্ত্রগুলো মুছতে থাকে, কারণ ইয়োমহা কোনো ভালো শামান নয়। সকালে ফ্লাওয়ার মাস্টার ইয়োমহার ভিডিও দেখিয়ে বলে এটা কি সেই শামান যাকে সে কালোই পরিত্যক্ত বাড়িতে দেখেছিল? সঙ্গা বলে হ্যাঁ, আমাদের মধ্যে বেশি কথা হয়নি, শুধু দুজনে
ওখানে একসাথে ডান্স করেছিলাম। আর সে বলেছিল মাদারই তাকে ওখানে পাঠিয়েছে। মাদার বুঝতে পারে ইয়মহা মিথ্যা বলেছে। ভিডিওতে তখন ইয়মহা বলে আত্মাদের দেখতে পাওয়া কোনো আশীর্বাদ নয়, বরং এটা একটা অভিশাপ। আর তার এই কথায় সঙ্গা ঘাবড়ে যায়। আজকেও সে গিওনুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদের মধ্যে কোনো কথা হয়নি। দুজনেই মন খারাপ করেছিল। এজন্য জিহো জানতে চায় কি হয়েছে, কিন্তু সঙ্গা বলতে চাচ্ছিল না। আর এরপর লাঞ্চ করার সময়ে হেরি বলতে থাকে তোমাদের দেখেই বোঝা যাচ্ছে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। এর প্রভাব যেন আমাদের প্রজেক্টে না পড়ে। যেহেতু সে তাদের গ্রুপের লিডার, এজন্য সে সবসময় প্রজেক্ট নিয়েই ভাবতো। আর এরপর সঙ্গা তাদের দুজনকে ছাদে এনে বলে যে সে একজন শামান। আমি পার্ট টাইম জব হিসেবে এই কাজটা করি। 8 বছর বয়স থেকেই এটা করে আসছি। এজন্য এলিমেন্টারি আর মিডল স্কুলেও যেতে পারিনি, কিন্তু আমি স্টুডেন্ট হতে চেয়েছিলাম। তোমাদের ধোকা দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু আমি তোমাদের বন্ধু হতে চেয়েছিলাম। তাই আই এম সরি, আমি তোমাদের মিথ্যা বলেছি। গিওনু তখন বলে তুমি আমার সাথে বন্ধুত্ব কেন করেছো? জিহো বলে কারোর সাথে বন্ধুত্ব করতে কারণ লাগে না। সে বলে কিন্তু শামানদের কারণ প্রয়োজন হয়। এই বলে সে চলে গেলে জিহো বলে তুমি তাকে সত্যিটা কেন বলছো না যে তুমি তাকে 21 দিনের জন্য রক্ষা করছো? সঙ্গা বলে এটা তাকে বলে দিলে সে ভয় পাবে আর ভয়ে ভয়ে জীবন কাটাবে। আমি এটা চাই না। তাকে শুধু আর 5টা দিন দেখে রাখতে হবে। জিহো বলে তাকে জানাবো না যে আমি তোমার ব্যাপারে আগে থেকেই সব জানতাম, না হলে সে আমাকেও বিশ্বাস করতে পারবে না। এরপর স্কুল ছুটির পর তারা সবাই একসাথে যাচ্ছিল। আর তখন হেরি বলে আজকের মধ্যে যে করে হোক তাদেরকে প্রেজেন্টেশন শেষ করতেই হবে, তার আগে কেউই বাড়িতে যেতে পারবে না। সে গিওনু আর জিহোকে বলে তোমাদের আর্চারি প্র্যাকটিসের জন্য আমি অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর দিব না। আর তখন সঙ্গা দহিয়নের পায়ের সাথে থাকা বেবি ঘোস্টের দিকে তাকালে দেখে বেবি ঘোস্ট ঘুমাচ্ছে। দহিয়ন বলে তুমি আমার পায়ের দিকে কি দেখছো? সঙ্গা বলে কিছু না, চলো যাওয়া যাক। আর এরপর পথে মানসিক ভারসাম্যহীন একজন মহিলা ময়লা আবর্জনার মধ্যে তার বাচ্চাকে খুঁজছিল। তাকে দেখে তখন দহিয়ন লুকিয়ে যায়, কিন্তু মহিলাটি তাকে দেখতে পেয়ে তার চুল টেনে ধরে আর তার বাচ্চাকে চাইতে থাকে। আর এতে নড়াচড়া বেশি হচ্ছিল। বেবি ঘোস্টের ঘুম ভেঙে যাবে বলে সঙ্গা তাদেরকে থামানোর চেষ্টা করে, আর এতে সেই তাদের দুজনের চিপায় পড়ে যায়। আর এই সব চক্করে বেবি ঘোস্টের ঘুম ভেঙে যায়। আর এরপর তারা লাইব্রেরিতে চলে আসে প্রেজেন্টেশনের কাজ কমপ্লিট করতে। সঙ্গা তখন স্পিরিট মাদারের কথা মনে করে। সে বলেছিল বেবি ঘোস্ট জেগে গেলে তাকে শুধু কান্না করা থেকে থামাতে হবে, কিন্তু সে কান্না না থামালে সমস্যা হবে। আর তখনই গিওনুকে দেখে বেবি ঘোস্ট কান্না করা শুরু করে দেয়। সঙ্গা তখন তাকে হাসানোর চেষ্টা করতে থাকে আর মনে মনে তাকে বলতে থাকে ভয় পেও না, সে খারাপ ব্যক্তি নয়। কিন্তু বাবুটা কান্না করে দিবে তখনই সঙ্গা গিয়ে গিওনুর হাত ধরে, কিন্তু এবারেও তার শরীরের তাবিজ কাজ করে না। বেবি ঘোস্ট এত জোরে কান্না করে যে গিওনুর হাতের গ্লাসটা ভেঙে যায় আর তার হাত কেটে যায়। সঙ্গা বুঝতে পারে না যে তার তাবিজ কেন কাজ করছে না। দহিয়ন তখন বাড়িতে চলে যেতে চায়, কারণ তার কাজ শেষ হয়ে গেছে। সঙ্গা তখন দহিয়নের বাড়িতে যেতে চায় আত্মাটা কিভাবে তার সাথে এলো এটা জানার জন্য। এরপর সে দহিয়নের বাড়িতে এসে দেখে যে তার বাবা মা কেউ বাড়িতে নেই। তার ঘরে গিয়ে দেখে সে অনেকগুলো বারবি ডল তার কালেকশনে রেখেছিল। দহিয়ন ডলস অনেক পছন্দ করত। আর তখন সঙ্গা দেখতে পায় দহিয়নের একটি বারবি ডলের সাথে বেবি ঘোস্টের ছায়া ছিল। ওই পুতুলের জন্যই বেবি ঘোস্ট দহিয়নের সাথে থাকে। ডলটা কি কিউট, আর দহিয়নকেও কিন্তু আমার খুবই ভালো লেগেছে, ওকেও পুরো ডলের মতো দেখতে। আর তখন সঙ্গা তার থেকে ওই ডলটা চাইতে থাকে, কিন্তু দহিয়ন বলে আমি ওর মম, এটা আমার বাচ্চার মতো, যত টাকায় দাও না কেন আমি ওকে বিক্রি করব না। সঙ্গা বলে প্রথম দেখায় ওকে আমার পছন্দ হয়েছে, প্লিজ এটা আমাকে দিয়ে দাও, আমি ওকে অনেক যত্নে রাখবো, বাচ্চার মতো করে আগলে রাখবো। দহিয়ন বলে তুমি মিথ্যা বলছো, সত্যিকারের ভালোবাসা হলে তুমি ওকে কেনার কথা ভাবতেই না। সে সঙ্গাকে এখান থেকে চলে যেতে বলে। এদিকে গিওনু ভাবে সঙ্গা আসলে কি করতে চায়। সে শুধু তার কথাই ভাবতে থাকে আর বলে সবকিছুই তোমার জাদুর অংশ ছিল, তুমি শুরু থেকেই একজন শামান ছিলে। সে সঙ্গার লিপ বামটা দেখে সেটা ডাস্টবিনে ফেলে দেয়। রাতে ফ্লাওয়ার মাস্টারকে সঙ্গা বলে যে তার শরীর আর তাবিজ হিসেবে কাজ করছে না, সে এখন কি করবে। ফ্লাওয়ার মাস্টার বলে আগে ভেবে বের করো যে তোমার তাবিজের আসর কখন এবং কেন বন্ধ হলো, তাহলেই তুমি এটার সমাধান বের করতে পারবে। কারণ তাবিজের আসর শেষ হয় না, কিন্তু তোমার বেলায় এটা কেন হলো সেটা খুঁজে বের করো। আর এদিকে রাতে দহিয়ন ঘুমালে বাচ্চাটা অনেক কান্না করতে থাকে, আর এতে তার অনেক সমস্যা হতো। স্কুলেও সে এইভাবে কান্না করলে সবার মাথা ব্যথা শুরু হয়ে যায়।
তারা বুঝতে পারে না কেন তাদের হঠাৎ মাথা ব্যথা করছে, কিন্তু সঙা এটা বুঝতে পারে, কারণ সে তো দেখতে পাচ্ছিল যে বেবি ঘোস্ট কান্না করছে। আর এতে গিওনুর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছিল। আর গিওনুর হাত বেয়ে রক্ত বেরিয়ে আসলে সে মেডিকেল রুমে চলে যায়, আর তখন বাচ্চাটাও তার কান্না থামিয়ে দেয়। এরপর সঙা এসে আবারও দহিয়নের থেকে তার ওই ডলটা চাইতে থাকে, আর দহিয়ন তখন তাকে পানি দিয়ে ভিজিয়ে দেয়। এরপর তারা সবাই লাইব্রেরিতে আসলে হেরি দহিয়নকে কথা শোনায়, কারণ সে সঙাকে ভিজিয়ে দিয়েছে। গিওনু তখন উঠে গেলে সঙাও উঠে যায়, আর দেখতে পায় বেবি ঘোস্ট এখন আবারও কান্না শুরু করবে। এজন্য সে গিয়ে গিওনুকে স্পর্শ করলে সে বুঝতে পারে সঙা আবারও জাদু করছে। এজন্য গিওনু তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানি তুমি আমাকে ছুঁয়ে জাদু করছো, তাই না? এদিকে বেবি ঘোস্টের কান্নায় দহিয়নের অবস্থা খারাপ হয়ে যায়, আর তখনই লাইব্রেরির শেলফগুলো তাদের দুজনের উপরে পড়ে যায়। সবাই তাড়াতাড়ি তাদেরকে সাহায্য করতে যায়, আর সঙা বুঝতে পারে তার শরীরের এই তাবিজ একদমই কাজ করছে না। গিওনু আঘাত পেয়েছিল, এজন্য তাকে হসপিটালে আনা হয়। জিহো আর সঙা তার পাশে ছিল, আর তখন সেখানে গিওনুর কোচ এসে তার এই অবস্থা দেখে মরা কান্না জুড়ে দেয়। জিহো বলে, তোমার তাবিজ কেন কাজ করছে না? সঙা বলে, কারণ সে আমাকে এখন ঘৃণা করে। যখন কেউ কাউকে ঘৃণা করে তখন তার ভালো কাজটাও তার কাছে খারাপ মনে হয়। যখন থেকে সে আমাকে ঘৃণা করা শুরু করেছে তখন থেকেই এটার কাজ করা বন্ধ করেছে। আমি এটা বুঝেও বুঝতে চাইছিলাম না। আমি শুধু আরো কিছুটা সময় তার কাছাকাছি থাকতে চেয়েছিলাম। অনেক লোভী হয়ে গিয়েছিলাম, কিন্তু আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। আপাতত এই তাবিজটা তার ফোনে রেখে দিও। এরপর তাদের কোচ গিওনুর হসপিটালের বিল দিতে যায়, আর জিহোকে বলে তাকে বাড়িতে পৌঁছে দিতে, কিন্তু হসপিটালের বিল দেখে তো বেচারার হুঁশ উড়ে যায়। যাই হোক, এদিকে সঙা ফ্লাওয়ার মাস্টারকে দিয়ে আবারও তাবিজ বানাচ্ছিল, আর তখনই সেখানে ওই মহিলাটিকে আনা হয় যে সেদিন তার বাচ্চাকে খুঁজছিল। মহিলাটির আত্মীয় থেকে সঙা জানতে পারে মহিলাটি প্রেগন্যান্সিতে তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে। তারপর থেকেই সে এমন হয়ে গেছে। সে তাকে তার ভূত নামাতে বলে, কিন্তু সঙা তাকে হসপিটালে নিয়ে যেতে বলে, কারণ তার উপরে ভূতের ছায়া নেই, তার মানসিক সমস্যা হয়েছে। আর তখনই মহিলাটিকে দেখে তার মনে পড়ে এটা তো সেই মহিলা যে সেদিন তার বাচ্চাকে খুঁজছিল আর দহিয়নের চুল টেনেছিল। এর মানে ওই বেবি ঘোস্টটা এই মহিলার। এজন্য সে তখনই দহিয়নের বাড়িতে চলে আসে। কলিং বেল বাজালেও দরজা খুলছিল না। সঙা তখন বলে, আমি দহিয়নের বন্ধু, কিন্তু দহিয়ন বলে, আমার কোনো বন্ধু নেই। তখন সে তার মাস্ক খুলে ফেললে দহিয়ন দরজা খুলে দেয়, আর সঙা তাকে সব সত্যি বলে দেয় যে সে একজন শামান, আর সে আত্মাদেরকে দেখতে পায়, আর তার এই ডলটির ওপরে একটি বাচ্চা ভূতের ছায়া রয়েছে। দহিয়ন তখন বাপ্পারাজের মতো করে বলে, আমি বিশ্বাস করি না। সঙা বলে, মাঝে মাঝে তোমার বমি পায় আর প্রচুর মাথা ব্যথা করে, এমনকি মাঝে মাঝে তুমি স্বপ্নে দেখতে পাও যে একটি বাচ্চা প্রচুর কান্না করছে। এমনটাই এই আত্মার জন্য হয়। বেবি ঘোস্ট কান্না করলেই এমন হয়। আর এখন আমি তার মাকেও খুঁজে পেয়ে গেছি। দহিয়ন বলে, যদি না দিতে চাই? সঙা বলে, মানা করলে মাথা ব্যথায় তুমি আরো কষ্ট পাবে, কিন্তু তুমি তো শুধু মাথার যন্ত্রণায় ভুগবে। কিন্তু কেউ আছে যার সাথে দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি সে মারাও যেতে পারে। তোমার কাছে তো কতগুলো ডল রয়েছে, এদের মধ্যে শুধু একটা তোমার বন্ধুকে দিতে পারবে না? দহিয়ন বলে, আমি কারো বন্ধু নই। সঙা বলে, তাহলে আজকে থেকে হয়ে যাও, তুমি আমার বন্ধু হয়ে যাও। দহিয়ন তখন বলে, সামানের এই ড্রেসে তোমাকে অনেক সাহসী আর সুন্দরী লাগছে। আমি এই ডলটা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, মায়ের পছন্দ হয়নি বলে সে ওটা ফেলে দিয়েছিল। আর তখন মহিলাটি সেটা পেয়ে ওটাকেই তার বাচ্চা ভাবতে শুরু করে। আর একদিন হঠাৎ করেই রাস্তায় তাকে দেখতে পেয়ে আমি আবারও তাকে ফিরিয়ে নিয়ে আসি। সঙা তখন ডলটাকে নিয়ে নেয়, আর সেটা নিয়ে যাওয়ার সময় দেখে বেবি ঘোস্টটা এখন তার সাথে এসেছে। সে তখন বেবিটার জন্য কান্না করতে থাকে। এদিকে জিহো গিওনুর ফোনে তাবিজ রাখার সময় হঠাৎ করে একটি কল চলে আসলে সেটা রিসিভ হয়ে যায়। গিওনু এসে তাড়াতাড়ি তার ফোনটা নিয়ে নেয়, আর সে হেনা নামের একজনকে কল করে বলছিল, যেমনটা তুমি চাও আমি তার থেকেও অনেক বেশি কষ্টে থাকবো, চিন্তা করো না। কিন্তু আমি মরতে পারবো না, আমি আবারও ফিরে এসেছি আর আর্চারিতে যোগ দিয়েছি। তার এইসব কথা জিহো শুনে ফেলে আর বুঝতে পারে গিওনু তার লাইফে কতটা দুঃখী। জিহো জানতে চায় এটা কার কল ছিল। গিওনু বলে, সে আমার এক বন্ধু ছিল, সে অনেক ভালো মেয়ে ছিল,
কিন্তু আমার জন্য তার লাইফটা নষ্ট হয়ে গেছে। তোমরা আমার থেকে দূরে থাকো, এটাই তোমাদের জন্য ভালো হবে। আমার খারাপ ভাগ্যের ছায়া তোমাদের উপর না পড়ুক, আমি এটাই চাই। আমার একটুও খারাপ লাগবে না যদি তোমরা আমার সাথে না থাকো। তার এই সব কথা শুনে জিহো অবাক হয়ে যায়। সঙ্গা বাড়ি এসে দেখে জিহো তার জন্য অপেক্ষা করছে। জিহো তাকে বলে যে সে গিউনুর তাবিজ হবে, অর্থাৎ তার শরীরে মন্ত্র লিখে সে নিজে এখন গিউনুর তাবিজ হতে চায়। সে বলে, আমি বুঝতাম না যে কেন তুমি গিউনুর জন্য এত কিছু করছো, কিন্তু তার সাথে সময় কাটানোর পরে আমিও এখন এটাই করতে চাই। সে না বাঁচলে মনে হয় আমিও কষ্টে মরেই যাব। সঙ্গা বুঝতে পারে জিহো গিউনোকে সত্যিকারের বন্ধু ভাবতে শুরু করেছে। সে আজকে অনেক খুশি হয়ে যায় আর এরপর সে তার শরীরে মন্ত্র লিখে দেয়। আর জিহো বলে, এই দুঃখী আর আজব মানুষটা যার পৃথিবীতে কেউ নেই, তুমি আর আমি মিলে তাকে সাহায্য করব। তুমি সামান হয়ে আর আমি তাবিজ হয়ে। আর এরপর জিহো তার একটা জিনিস খুঁজতে থাকে যেটার নাক মুখ আছে। সে তার একটি পছন্দের রোবট টয়ের দিকে বারবার দেখতে থাকে, কিন্তু সে ওটা কিছুতেই দিতে চায় না, কারণ সেটাকে সে অনেক ভালোবাসতো। এজন্য সে অন্য কিছু খুঁজতে থাকে, কিন্তু অন্য কোনো কিছু খুঁজে না পেয়ে সে ওটাই হাতে নেয় আর কান্না করে বলে, তোমার নাক মুখ আর ঠোঁট কেন আছে? আর এরপর সে গিউনোকে ওটা গিফট হিসেবে দেয়। আর সত্যি বলতে জিহো নামের এই ক্যারেক্টারকে আমার অনেক ভালো লাগছে, মানে কি বলবো, মানে অনেক সুইট আর কিউট আর খুবই বাচ্চামো স্বভাবের। এরপর সে তাকে জড়িয়ে ধরে বলে, আমার সাথে আজকে প্রজেক্টে কাজ করবে? গিউনো বলে, আজকে আমি ব্যস্ত থাকবো। সে বলে, আমার সাথে ব্যস্ত থাকো। গিউনো বিরক্ত হয়ে বলে, তাড়াতাড়ি আমায় ছাড়ো আর এটাকে নিয়ে যাও। সে বলে, এটাকে সাবধানে রাখবে, এটা আমার বন্ধু। গিউনো ওটা পেয়ে খুশি হয়ে যায়। ওটা সে তার ঘরে রেখে দেয়। আর এরপর তার ঘর পরিষ্কার করলে ময়লা ফেলার সময় হঠাৎ সঙ্গার লিপ বামটা পেয়ে সেটাও সে কাগজে ভরে ফেলে দিবে বলে। আর এদিকে সঙ্গা ডলটাকে নিয়ে ওই মহিলাটিকে খুঁজতে থাকে। আর অনেক খোঁজাখুঁজি করে সে গিউনুর বাড়ির সামনে মহিলাটিকে খুঁজে পেয়ে যায়। সে বসে তার বাচ্চার জন্য কান্না করছিল। তখনই গিউনু বাইরে বের হয় ময়লা ফেলতে। সঙ্গা তখন লুকিয়ে যায় আর লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। মহিলাটিকে কান্না করতে দেখে গিউনু সেখানে দাঁড়িয়ে যায়। যা দেখে সঙ্গার মনে পড়ে গিউনু বলেছিল রাস্তায় কাউকে কান্না করতে দেখলে সে তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আর গিউনু ঠিক এটাই করে, যা দেখে সঙ্গা অনেক খুশি হয়ে যায়। মহিলাটির কান্না থামলে গিউনু চলে যায়। আর তখন সঙ্গা সেখানে এসে স্ট্রোলারের মধ্যে ডলটাকে রেখে দেয় আর বলে, আপনার বাচ্চাটা তো অনেক সুন্দর। আর তখন মহিলাটি ওই পুতুলটা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর তাকে নিয়ে নাচতে থাকে। কল্পনায় যেন সে তার বাচ্চাকে কোলে নিয়েই নাচছিল। সঙ্গা এটা দেখে বলে, এখন বুঝতে পারলাম কেন তুমি পৃথিবীতে থেকে গেছিলে, কারণ তুমি তোমার মাকে খুঁজছিলে। মা আর সন্তানের ভালোবাসা দেখে সঙ্গার চোখে পানি চলে আসে। তখন মহিলাটি ওখান থেকে চলে যায়। সঙ্গা তখন চলে যাবে, কিন্তু সে হঠাৎ করেই কিছু একটা দেখে থেমে যায়। আর তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। সে তার লিপ বামটা ময়লার ব্যাগে দেখতে পায়, যেটা গিউনু ফেলে দিয়ে গেছে। আর ওটা হাতে নিয়ে সঙ্গা প্রচুর কান্না করতে থাকে। তার কান্না দেখে তো আমিই কান্না করে দিয়েছিলাম। সঙ্গা তখন ব্যাকগ্রাউন্ডে বলে, আমার এত বেশি কষ্ট হচ্ছে যে আমি সহ্য করতে পারছি না, মনে হচ্ছে আমি এখনই মারা যাব। যাই হোক, ভিডিওটি বেশি বড় হয়ে যাওয়ায় এটার 2টা পর্ব করতে হচ্ছে, আর দ্বিতীয় পর্ব আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত প্লিজ একটু ওয়েট করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবা, একদম কিপটামি করবা না। আর বন্ধুদেরকে এটা দেখার সুযোগ করে দাও। আর একটা কথা হলো, আমার একজন ভিডিও এডিটর লাগবে যার একটা নর্মাল ল্যাপটপ বা পিসি আছে আর ক্যাপকাট বা অন্য কোনো ভিডিও এডিটিং অ্যাপসের মোটামুটি কাজ জানো এবং আগ্রহী, তারা আমার ইমেলে নক দিতে পারো। আমার ইমেল এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।